আসসালামু আলাইকুম, লজিক্যাল স্কুল পক্ষ থেকে তোমাদের সবাই স্বাগতম। এক নম্বর ভেক্টর একাডেমি টু এডমিশনের 8 নম্বর লেকচার নিয়ে কথা বলতেছি। তো আমরা গত এপিসোডে অর্থাৎ ভেক্টর একাডেমি টু এডমিশনের 7 নম্বর লেকচারে নদী নৌকার A to Z নিয়ে আলোচনা করছি। সেখানে আমাদের 10+ গাণিতিক সমস্যার সমাধান করার কথা ছিল। ব্যতিক্রম ধর্মী সেটা আমাদের তপন স্যার, ইসাক স্যার, সেলু স্যার, তার সঙ্গে বুয়েট স্ট্যান্ডার্ড আমাদের বুয়েটে বিগত সালে আসা কোশ্চেনগুলো সমাধান করার কথা ছিল। বাট ওই এপিসোডটা আমাদের সম্ভবত 1 ঘন্টা প্লাস হওয়ার কারণে আসলে আমরা ওইখানে নিচ্ছি না। আমরা আরেকটা নতুন করে এপিসোড সাজছি, যেটা হচ্ছে আমাদের ভেক্টর একাডেমি টু এডমিশনের সিরিজ 8 নম্বর সিরিজটা আমাদের, এবং এখানে আমাদের ওই 10+ গাণিতিক সমস্যার সমাধান করব। তার সঙ্গে আমাদের বিগত যে কয়েকটা বছর আছে সেই কয়েকটা বছরে মোস্ট ক্রিটিক্যাল এবং মোস্ট ইম্পর্টেন্ট যে আমাদের বোর্ড কোশ্চেনগুলো আসছিল সেই বোর্ড কোশ্চেনগুলো আমরা সমাধান করবো এই এপিসোডে, ঠিক আছে? সেখানে আমাদের ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড, রাজশাহী বোর্ড, চট্টগ্রাম বোর্ড, মানে যতগুলো বোর্ড হয় আর কি, এই বোর্ডের মধ্যে সবচেয়ে মোস্ট ক্রিটিক্যাল যে কোশ্চেনগুলো ছিল নদী নৌকা সংক্রান্ত, সেই কোশ্চেনগুলো আমরা সমাধান করবো। তো তোমাদের কাছে এতটুকু রিকমেন্ডেশন থাকবে, তোমরা যারা ভাই 7 নম্বর লেকচার না দেখে 8 নম্বর লেকচার দেখতেছো এই লেকচারটা, তাদের কাছে এতটুকু রিকোয়েস্ট করবো তোমরা আগে 7 নম্বর লেকচারটা A to Z দেখে আসো। এবং তোমাকে এতটুকু কথা বলতে পারি, ভেক্টর একাডেমি টু এডমিশনের 7 নম্বর লেকচার দেখলে পরে নদী নৌকার A to Z লেকচারটা দেখলে কষ্ট করে একটু দেখবা ভাই। আমার কথা হচ্ছে একটু কষ্ট করে শিখতে হবে। শেখাটা এমনি এমনি হবে না, একটু কষ্ট করে হলেও দেখে শেষ করে আসো। তারপর তুমি দেখবা যে দুনিয়াতে এমন কোনো নদী নৌকা সংক্রান্ত ম্যাথ তুমি পাবা না যে ম্যাথটা তুমি অন্তত পারবা না। এতটুকু ভাই বলতে পারি ইনশাল্লাহ ভাই, এটা হবে। তো যাই হোক, আমরা বেশি কথা না বলে আমরা যেহেতু 7 নম্বর লেকচারে A to Z আলোচনা করছি নদী নৌকার, এই লেকচারে জাস্ট শুধুমাত্র সলভিং অ্যাপ্রোচটা দেখবো, কোশ্চেন দেখবো আর অ্যান্সার করবো। ভাই এটা অ্যান্সার এটা এভাবে হবে, এই বিষয়গুলো আমরা একটু ফিল করবো। তো যাই হোক, আমরা প্রথম এক্সাম্পলে চলে আসি। আমি একটা কাজ করে আমি এক্সাম্পলগুলো স্টেপ বাই স্টেপ লিখি আর তোমরা পটাপট অ্যান্সার বলে দিবা যে ভাই এটা সলভিং অ্যাপ্রোচ এভাবে হবে, এভাবে হবে। তো চলে আসা যাক আমাদের প্রথম এক্সাম্পলে। তো দেখো, প্রথম এক্সাম্পলটা অনেক ফ্যান্টাস্টিক একটা এক্সাম্পল। তো এখানে কি বলতেছে দেখো, তো বলতেছে একজন সাঁতারু স্রোতহীন অবস্থায় নদীতে 3 কিলোমিটার/আওয়ার বেগে সাঁতার কাটতে পারে। ওকে, তাহলে তোমরা আমাকে বলো তো, একজন সাঁতারু স্রোতহীন অবস্থায় নদীতে 3 কিলোমিটার/আওয়ার বেগে সাঁতার কাটতে পারে মানেটা কি ভাই? স্রোতহীন অবস্থায় সাঁতার কাটতে পারার অর্থটা হচ্ছে সাঁতারুর বেগ অথবা নৌকার বেগ। মাথায় রাখবা, স্রোতহীন অবস্থায় নৌকার বেগ যদি বলে তাহলে এটা এক্সুয়াল নৌকার বেগ, অথবা স্রোতহীন অবস্থায় সাঁতারুর বেগ, তার মানে হচ্ছে সাঁতারুর বেগটা, ঠিক আছে? তারপর কি বলতেছে, স্রোতের নদীতে তিনি এপার থেকে ওপারে, তার মানে এপার থেকে ওপারে যাওয়ার জন্য কি করছে, যাওয়ার জন্য সাঁতার কাটা শুরু করে 5 কিলোমিটার/আওয়ার বেগে কোনাকুনি নদী পার হলেন। তার মানে সে পাড়ি দিছে, একটা সাঁতারুটা নির্দিষ্ট বেগ নিয়ে পাড়ি দিচ্ছে সোজা বরাবর, কিন্তু স্রোতকে ধাক্কানোর ফলে সে কোনাকুনি বরাবর পাড়ি দিছে, মানে পৌঁছাইছে কোনাকুনি বরাবর। তাহলে আমাদের কোনাকুনি বরাবর পৌঁছাচ্ছে কত বেগে? এত বেগে। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি ভাই, আমাদের এইখানে এইটা হচ্ছে আমাদের লব্ধি বেগ, আর এইটা হচ্ছে আমাদের কি বেগ বলতো? সাঁতারুর বেগ। তাহলে বের করতে হবে কার বেগ বলতো? স্রোতের বেগ। তাহলে আমরা একটু অঙ্কনটা করে নিই, অঙ্কন করলে আমাদের সুবিধা হবে। খেয়াল করে দেখো, আমাদের যদি নদী এইটা হয়, তাহলে মনে করলাম নদীতে স্রোত প্রবাহিত হচ্ছে, খেয়াল করে দেখো, স্রোত প্রবাহিত হচ্ছে আমাদের এদিক বরাবর, ঠিক আছে? আমাদের স্রোত যাচ্ছে আমাদের এদিক বরাবর। তাহলে তোমরা আমাকে বলো তো একটু মাথা ঠান্ডা করে, সাঁতারু কি করছে? সোজা এই বরাবর, খেয়াল করে দেখো, সোজা এই বরাবর পাড়ি দিচ্ছে, এটা হচ্ছে সাঁতারুর বেগ। তাহলে সাঁতারুর বেগটা হচ্ছে আমাদের কত বলতো? 3 কিলোমিটার/আওয়ার। ওকে ফাইন। তাহলে খেয়াল করে দেখো, এখানে কি বলতেছে, স্রোতের নদীতে তিনি এপার থেকে সোজা ওপারে যাওয়ার জন্য সাঁতার কাটা শুরু করছে কত বেগে? 3 কিলোমিটার/আওয়ার বেগে। কিন্তু কি বলছে, শুরু করে 5 কিলোমিটার/আওয়ার বেগে কোনাকুনি নদী পার হলেন। তার মানে আসলে স্রোত থাকার কারণে সে এই বরাবর যেতে পারে নাই, কারণ স্রোতকে ধাক্কা হবে, যার ফলে কোনাকুনি পারিছে এই বরাবর যে বেগটা, এই বেগটা হচ্ছে লব্ধি বেগ, বুঝতে পারতেছো? এবং এই লব্ধি বেগের মান হচ্ছে আমাদের 5 কিলোমিটার/আওয়ার। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের স্রোত যাচ্ছে এইদিকে বিধায়, এইদিকে স্রোত মানে আমাদের এখানে স্রোতটা হচ্ছে আমাদের এখানে। তাহলে আমাকে বের করতে হবে বেসিক্যালি কি বলতো? স্রোতের বেগের মানটা কত? এইটা। তাহলে তোমরা আমাকে বলতো ভাই এটা বের করা যাবে না, এটা অনায়াসে বের করা যাবে। কিভাবে বের করবা? খুবই কমন সেন্স, যে ভাই এখানে এটা সমকোণী ত্রিভুজ, কথা বুঝো নাই মনে হয়, এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জাস্ট সব ফর্মুলা ফেলাই দিলে কি আসবে আমাদের বলতো? এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা অতিভুজ, এটা আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে এখানে 3-এর উপরে স্কোয়ার যোগ স্রোতের উপরে স্কোয়ার, খেয়াল করে দেখো, স্রোতের উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 5-এর উপরে স্কোয়ার, এবং 5টাই হচ্ছে আমাদের এদের লব্ধি। স্রোত এবং মাঝির যে বেগের লব্ধি সেটা হচ্ছে আমাদের 5। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি স্রোতের মান বের করতে হবে। তাহলে এখান থেকে আমাদের স্রোতের উপরে স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5×5 = 25, প্লাসটা পাশে গিয়ে হচ্ছে আমাদের 3×3 = 9। তাহলে এখান থেকে আমাদের স্রোত ইজ ইকুয়াল টু হবে আমাদের √25 থেকে 9 বাদ দিলে থাকে আমাদের 16, থাকতেছে আমাদের এখান থেকে স্রোতের যে বেগটা সেটা হচ্ছে আমাদের 4, এত কি বলতো? কিলোমিটার/আওয়ার। তাহলে আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদের স্রোতের বেগের যে মানটা হবে সে মানটা হবে আমাদের 4 কিলোমিটার/আওয়ার। দেখছো, জাস্ট তুমি ম্যাথটা পড়লা ভাই, পড়ে জাস্ট এই অনুধাবনটা করতে পারলেই, এই ব্যাপারটা বুঝতে পারলেই তোমার অ্যান্সার শেষ। দেখো, ম্যাথগুলো অনেক সোজা, আমি আবার বলতেছি, ম্যাথ কিন্তু অনেক সোজা, ফিজিক্সও অনেক সোজা, বাট তোমাকে কী করতে হবে? কনসেপ্টটা পুরোপুরি
একদম কঠিনভাবে তোমাকে বিল্ড আপ করতে হবে। কনসেপ্ট কঠিনভাবে বিল্ড আপ করতে পারলে তোমার কাছে কোনো ম্যাথ মনে হবে না ভাই, এসে কথা। যাই হোক, আমি তোমাদের কাছে এতটুকু আশা ব্যক্ত করবো তোমরা প্রথম এক্সাম্পলটা বুঝতে পারছো। আমি সম্পূর্ণ কিছু মিশাই দিই, আমরা এবার চলে আসি দ্বিতীয় এক্সাম্পলে। তো চলে আসা যাক আমাদের 2 নম্বর এক্সাম্পলে। দেখো 2 নম্বর এক্সাম্পলও একটা ফ্যান্টাস্টিক এক্সাম্পল। এখানে বলতেছে একটি নদীতে স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার, একটি নৌকাকে ঘন্টায় 10 কিলোমিটার পার আওয়ার বেগে চালনা করা যায়। ওকে ফাইন। বলতেছে কোন দিকে নৌকা চালালে অপর পাড়ে ঠিক সোজাসুজি পৌঁছা যায়, লব্ধি বেগ নির্ণয় করতে হবে। কোন দিকে চালাইতে হবে অর্থাৎ আলফার মান বের করতে হবে, তার সঙ্গে লব্ধি বেগের মানটাও নির্ণয় করতে হবে। ওকে ফাইন। এটা কিভাবে করবো ভাই? এটা কয়েকভাবে সলভ করা যায়। আমি তোমাদের প্রথমে অ্যাপ্রোচটা দেখাই। এটাকে বললাম আমি অ্যাপ্রোচ নাম্বার 1, যেটা আমরা নর্মালি আর কি করতাম আর কি, সেটা করি একটু। দেখো তো এখান থেকে আমাদের যেটা বলতেছে সেটা হচ্ছে আমাদের নদী যদি এটা হয় তাহলে স্রোত যাচ্ছে আমাদের এইদিকে, তাহলে এটা হচ্ছে আমাদের স্রোত। তাহলে স্রোতের বেগ এখানে কত? স্রোতের বেগ হচ্ছে আমাদের কত বলতো? স্রোতের বেগ হচ্ছে 5। স্রোতের বেগ হচ্ছে আমাদের 5 কি বলতো আমাদের এখানে কিলোমিটার পার আওয়ার। ওকে ফাইন। তারপর বলতেছে যে নৌকার বেগ যেটা ঘন্টায় সেটা হচ্ছে আমাদের 10 কিলোমিটার পার আওয়ার। ওকে, কোন দিকে নৌকা চালনা করলে ঠিক অপর পারে সোজাসুজি পৌঁছা যায়? তাহলে অবশ্যই তোমরা আমাকে বলো তো এখানে কোন নাম্বার কেসে পড়ে গেছে? অবশ্যই 1 নাম্বার কেস। তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে? স্রোতের সঙ্গে স্থূলকোণে পাড়ি দিতে হবে। স্থূলকোণে যদি তুমি নৌকা নিয়ে পাড়ি দাও, দ্যাট ইজ 10 কিলোমিটার পার আওয়ার বেগে যদি তুমি চলো নৌকা নিয়ে, সেক্ষেত্রে আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে ভাই আমাদের এইটার এবং এইটার লব্ধি যেটা হবে সেই লব্ধিটা হচ্ছে আমাদের এইটা হবে লব্ধি, এবং এই বরাবর যদি লব্ধি যায় তাহলে আমি ঠিক অপর পারে পৌঁছাইতে পারবো। ঠিক আছে, এবং সেটা লম্বি আমি পৌঁছাইতে পারবো। এই পয়েন্টের থেকে যাত্রা আরম্ভ করছে, এই পয়েন্টে পৌঁছাইছি, আমাদের কন্ডিশন ফিল আপ করছে। ওকে ফাইন। তাহলে আমাদের প্রথমে বলতেছে আমাদের কি বলতেছে কোন দিকে নৌকা চালনা করলে ঠিক অপর পারে পৌঁছা যাবে, তার মানে আলফা বের করতে হবে। তো বুঝতে পারতেছো আলফাটা বের করবো আমরা কোনটা বলো তো? আলফা এখানে কোনটা আমাদের? আলফাটা হচ্ছে আমাদের এখান থেকে শুরু করে এইটা হচ্ছে আমাদের আলফাটা। তাহলে তোমরা আমাকে বলো এটা যে আলফা হয় তাহলে আমরা জানি আলফার মানটা কীভাবে বের করা যায়। তোমাদের মেথড শেখাইছিলাম যে আমাদের এই যে কোনটা, এই কোনটা হচ্ছে আমাদের খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের লব্ধিটা। এটা কি ছিল আমাদের ভাই? লব্ধি। তাহলে লব্ধি আর কার সঙ্গে কোন উৎপন্ন করছে? এখানে থিটা। লব্ধি আর মনে করলাম থিটা কোন উৎপন্ন করছে? থিটা বলতে 90 ডিগ্রি। কোন উৎপন্ন করছে কার সঙ্গে? স্রোতের সঙ্গে। তাহলে আমি বলছিলাম না লব্ধির দিক নির্ণয় করার সূত্র জানা আছে। কি জানা ছিল? tan 90 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের tan 90 একবারে বলো কত হবে? 1/0 ইজ ইকুয়াল টু হচ্ছে কার সঙ্গে কোন উৎপন্ন করছে? স্রোতের সঙ্গে। তাহলে নিচে কি হবে? স্রোত প্লাস উপরে কি? এখানে আমাদের নৌকা, নিচেও আমাদের কি বলতো? নৌকা। আর tan মানে কি ছিল? সাইন আলফা, নিচে হচ্ছে আমাদের কি বলতো? কস আলফা। মনে আছে না সূত্রগুলো? হ্যাঁ মনে আছে, এপিসোডে করাইছিলাম প্রথম কেজে। তাহলে এখান থেকে আমাদের 1/0 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের একবার আড়গুণ করে দেই। একবার আড়গুণ করে দিলে এখানে পাচ্ছি আমি কি পাচ্ছি বলতো ভাই? স্রোত প্লাস এখানে আমাদের নৌকা কি বলতো? কস আলফা ইজ ইকুয়াল টু 1 × 0 মানে 8 × 0 মানে হচ্ছে আমাদের 0। তাহলে এখান থেকে আমাদের আসে যেটা সেটা আসতেছে আমাদের আলফা দরকার। তাহলে একবারে বললাম আলফা ইজ ইকুয়াল টু হবে আমাদের কস ইনভার্স ক্যালকুলেশন করে মাইনাস উপরে কি হবে ভাই? উপরে হবে আমাদের স্রোত, নিচে কি হবে? নৌকা। তোমাদের এগুলো জানা আছে। তাহলে এখান থেকে আমরা বলবো আলফা ইজ ইকুয়াল টু হবে আমাদের কস ইনভার্স কত? মাইনাস স্রোতের মান হচ্ছে আমাদের কত? স্রোতের মান হচ্ছে আমাদের 5, নৌকার মান হচ্ছে আমাদের 10। তাহলে এখান থেকে আমাদের আলফা ইজ ইকুয়াল টু আসে কস ইনভার্স মাইনাস কত বলতো? হাফ। তার মানে কস ইনভার্স মাইনাস হাফ মানে হচ্ছে আমাদের কত ডিগ্রি? মানে হাফ আসে, অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এখানে আলফার মান কত লাগবে? 120। তাহলে এখানে আলফা যেটা পাচ্ছি আমি, আলফার মানটা হচ্ছে আমাদের 120। কথা বুঝতে পারছো? আরেকটা তোমাদের একটা বিষয় তোমাদের বলে রাখি যাতে করে তোমার ভবিষ্যতে সুবিধা হয়। মাথা রাখবা স্রোতের বেগ যত, দেখো স্রোতের বেগ যত, নৌকার বেগ যদি স্রোতের বেগ দ্বিগুণ হয়, দেখো হ্যাঁ স্রোতের বেগ যত নৌকার বেগ তার দ্বিগুণ, দ্যাট ইজ 10। এবং যদি বলে যে নৌকা আমাদের তীর্যকভাবে পাঠিয়ে দিচ্ছে কারণ একটাই, এই পয়েন্ট থেকে তার ঠিক বিপরীত পয়েন্টে পৌঁছা লাগবে, সেক্ষেত্রে মাথা রাখবা এখানে আলফাটা সবসময় 120 হবে। কথা বুঝতে পারছো? আলফা কত হবে? সবসময় 120। এই কন্ডিশনের ক্ষেত্রে 5 ডাবল, এবং নৌকা আমাদের যে পয়েন্টে আছে সেই পয়েন্ট থেকে অপোজিট পয়েন্টে মানে অপর পারে যাবে ঠিক তার বিপরীত বিন্দুতে, তাহলে অবশ্যই মাথা রাখবা এখানে আলফাটা হবে 120। এই বিষয়টা মাথা রাখবা। আর এবার বের করতে হবে যেটা তোমরা কনভেনশনালি যে মেথডটা করো সেটা হচ্ছে আমাদের এবার আর বের করতে হবে লব্ধির মানটা। তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? যে আন্ডার রুট অফ কি বলছিলাম আমরা? পি এর উপর স্কোয়ার, অর্থাৎ প্রথমটার উপর স্কোয়ার, নৌকার উপর তোমার নৌকার বেগের উপর স্কোয়ার, তার মানে 10 উপর স্কোয়ার মানে কত? 100 প্লাস স্রোতের বেগের উপর স্কোয়ার, তার মানে কত? 5 × 5 = 25। একবার কাজ করতেছি কিন্তু। তারপর প্লাস 2 × নৌকার মান 10, স্রোতের মান 5 × কস কত ডিগ্রি ভাই? মধ্যবর্তী কোণ 120। এই বসাই দিলা। তাহলে এখান থেকে আমাদের আর ইজ ইকুয়াল টু হবে আন্ডার রুট অফ 100 কত আসে ভাই? এটা 25, 100 + 25 মানে 125, আর কস 120 এর মান কত? মাইনাস হাফ না? এই টু ক্যান্সেল আউট হয়ে গেল, থাকতেছে প্লাস মাইনাসে মাইনাস কত বলো তো? 5 × 10 = 50। তাহলে এখান থেকে আমাদের থাকে যেটা সেটা হচ্ছে আমাদের আর এর মান ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ 75। তাহলে এখান থেকে আমাদের আর ইজ ইকুয়াল টু হবে আমাদের আন্ডার রুট অফ 3 × 25, দ্যাট ইজ এখান থেকে আমাদের আসে আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত বলো তো? 5√3 এত কি বলো তো? কিলোমিটার পার আওয়ার। দেখো আমরা লব্ধির মান পেয়ে গেছি এবং লব্ধির দিকও পেয়ে গেছি আলফা, এবং এই দুটাই আমাদের অ্যান্সার।
তাহলে এখানে আমাদের স্পষ্ট বোঝা যাচ্ছে আলফা সমান হচ্ছে আমাদের 120 ডিগ্রি এবং আর এর মান যেটা হবে সেটা হচ্ছে আমাদের 5√3 কিলোমিটার/আওয়ার। দেখো এই ম্যাথটাকে আমরা চাইলে আরেকটা অ্যাপ্রোচে করতে পারি, আমি তোমাদের শিখেছিলাম এগুলো বিষয়। তাহলে আমি একটা কাজ করি, আমি প্রথমে এই অংশটা মেশাই দিই ভাই, আমাদের অ্যান্সার লেখা আছে, আমি আশা করি তোমরা এই অ্যাপ্রোচটা বুঝতে পারছো। তাহলে এবার আমরা একটা কাজ করে ফেলবো, অ্যাপ্রোচ নাম্বার 2 আমরা একটু দেখবো যে আসলে আমরা আরেকটা ওয়েতে কীভাবে সহজে এই ম্যাথটাকে আরও শর্টলি আমরা কীভাবে করতে পারি। তাহলে এবার যে আমাদের কাজটা, সে কাজটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ নাম্বার কত বলো তো 2। দেখো এখন তুমি আগের মতো সুন্দরভাবে লিখবা যে আমাদের এখানে ঘটনা ঘটছে কি ঘটছে, কোন দিকে নৌকা চালনা করলে ঠিক অপর পারে যাবে। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের এখান থেকে এই পয়েন্ট থেকে স্থির কোণে পাড়ি দিতে হবে। স্রোত আমাদের এইদিকে, ওকে ফাইন, স্রোত আমাদের এইদিকে থাক না স্রোত। তাহলে যদি নৌকা নিয়ে এইদিকে বরাবর যাই 10 কিলোমিটার/আওয়ার বেগে, তাহলে লব্ধি বুঝতে পারতেছো, লব্ধি যাওয়া লাগবে এই দিক বরাবর, তাহলে আমি ঠিক অপর পারে পৌঁছাতে পারবো। তাহলে এটাকে একটু বর্ধিত করে দিলাম, ঠিক আছে, একটু বড় করে দিলাম। তাহলে তোমরা আমাকে বলো তো স্রোত যেহেতু এইদিকে, তার মানে এইখানে স্রোত কাজ করবে এইদিকে, এই যে স্রোত। তাহলে তোমরা আমাকে বলো এটা 10, স্রোতের মান কত এখানে ভাই? স্রোতের মান এখানে আমাদের 5, এটা 10 এটা 5। তাহলে এই লব্ধির মান কত হবে তুমি কি বের করতে পারবে না? হ্যাঁ, অনায়াসে বের করা যাবে, কারণ কি এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি, তোমাদের করাইছিলাম কেস নাম্বার 1-এ, সুন্দরভাবে দেখাইছিলাম। এখানে আমরা অনায়াসে বলতে পারবো, কি বলতে পারবো ভাই, যে আমাদের অতিভুজের উপর স্কোয়ার দ্যাট ইজ 10-এর উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের ভূমির উপর স্কোয়ার দ্যাট ইজ 5-এর উপর স্কোয়ার প্লাস লম্বের উপর স্কোয়ার, মানে এইটা মানে কি ভাই লব্ধি না? আর হ্যাঁ, তাহলে আর এর উপর স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের যেটা আসে সেটা আমাদের কি আসে ভাই, এখানে 100, 10-এর উপর স্কোয়ার মানে 100 মাইনাস প্লাস টাইপ 100 মাইনাস 5 + 25 ইজ ইকুয়াল টু আমাদের আর এর উপর স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের আসে কত বলো, আসে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 75। তাহলে এখান থেকে আমাদের আর ইজ ইকুয়াল টু √75 মানে হচ্ছে 3 × 25। তাহলে এখান থেকে আমাদের আর ইজ ইকুয়াল টু আসে আমাদের 5 কত বলো তো 5√3 এত কিলোমিটার/আওয়ার। দেখছো আমরা কিন্তু ওই কনভেনশন ছাড়াও কিন্তু আমরা এটা করতে পারতেছি এবং অনায়াসে সেটা হচ্ছে। এমন কথা হচ্ছে ভাই, আপনি ওই কনভেনশন ছাড়া, নর্মাল কনভেনশন ছাড়া কীভাবে এইখানে আলফার মানটা বের করবেন? এটাও অনেক সোজা। কীভাবে সোজা দেখো, খেয়াল করে দেখো। তাহলে তুমি আমাকে বলো তো এই কোণটা আর এই কোণের সমষ্টি কি আমাদের আলফা নয়? এই কোণটা এবং এই কোণের সমষ্টি হচ্ছে আমাদের টোটালটা আলফা। দেখো খেয়াল করে দেখো, এই দুটো মিলে হচ্ছে আমাদের আলফা, এই টোটাল কোণটা হচ্ছে আমাদের আলফা। স্রোতের এবং তোমার স্রোতের কোণ এবং নৌকার মধ্যবর্তী কোণটাই হচ্ছে আমাদের এই আলফাটা। তাহলে এই কোণটা তো আমাদের স্পষ্ট জানা, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, বুঝতে পারলাম। আর কথা হচ্ছে এই কোণটা কত, এই কোণটা তো অনায়াসে বের করা যাবে। এই কোণটাকে নাম দিলাম আমরা ডেল। তাহলে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি, কি বুঝতে পারতেছি ভাই, যে আমাদের 90 + ডেল, দেখো 90 + ডেল ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আলফার মানটা। তাহলে এখানে আলফা ইজ ইকুয়াল টু হবে আমাদের 90 প্লাস ডেলের মান লাগবে। দেখি তো ডেল কত আসে। আচ্ছা ভাই, আমি কি বলতে পারতেছি না যে কোণের বিপরীত বাহু এটা হচ্ছে আমাদের লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি, এবং ভূমির মান আমি পাইছি কত বলতো 5√3। কথা বুঝিও। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে কোনো অনুপাত দিয়ে কাজ করা যাবে। ট্যান ডেল ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ট্যান লম্বা ভূত, লম্ব বাই ভূমি। লম্ব কতটুকু ভাই? লম্ব হচ্ছে আমাদের 5, ভূমি কত? এতটুকু, এতটুকু মানে কত 5√3। তাহলে এই 5 ক্যান্সেল আউট। তাহলে এখান থেকে আমাদের ট্যান ডেল ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/√3। ট্যান কত ডিগ্রি মান 1/√3 হয়? 30 ডিগ্রি। তাহলে তুমি বলবা ট্যান ডেল ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ট্যান 30। তাহলে এখান থেকে ট্যান ক্যান্সেল আউট, ডেল ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে ডেলের মান 30 হলে 90 সঙ্গে কত যোগ করবো ভাই? এখানে অবশ্যই 30। তাহলে আসে আমাদের আলফা সমান হচ্ছে 120 ডিগ্রিস। দ্যাটস দ্য অ্যান্সার। তাহলে আমি এখানে স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদের এই ম্যাথের অ্যান্সার যেটা হবে, আমরা দুইটা অ্যাপ্রোচে করতে পারবো। অ্যাপ্রোচ নাম্বার 1 একটা, অ্যাপ্রোচ নাম্বার 2 আমরা আগে দেখাইছি। অ্যাপ্রোচ নাম্বার 1 এখন দেখাচ্ছি অ্যাপ্রোচ নাম্বার 2। ভাই এই ম্যাথগুলোর অ্যান্সার আরও একভাবে বের করা যায়। কি বলছি ভাই, এই ম্যাথের অ্যান্সার আরও একভাবে বের করা যায়, বাট আমরা এতগুলো অ্যাপ্রোচ অবলম্বন করবো না। আমরা বেশ দুইটা বা একটা অ্যাপ্রোচগুলোর মাথায় রাখবো, যাতে করে পরীক্ষার রুমে আমরা অনায়াসে ম্যাথগুলো সলভ করতে পারি। তো এখন তোমরা আমাকে বলো যে বিষয়গুলো তোমরা বুঝতে পারতেছো কিনা, তোমাদের কাছে সিম্পলিফাই হচ্ছে কিনা। আবারও রিকোয়েস্ট করতেছি, তোমরা যারা প্রথমে এই ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই 7 নম্বর ভিডিওটা আগে দেখবা, ওখান থেকে ভালোভাবে বুঝে শুনে তারপর এই ভিডিওটা দেখবা। তাহলে পরে তোমাদের জন্য পৃথিবীতে এমন কোনো ম্যাথ আছে যেটা হবে না নদী নৌকার, এরকমটা হবে না ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা এরপরে যে কাজটা করবো 3 নম্বর এক্সাম্পলে চলে আসি আমরা 3 নম্বর এক্সাম্পলে। এখানে বলতেছে একজন লোক স্রোতহীন অবস্থায় 100 মিটার প্রশস্ত নদী 4 মিনিটে সোজাসুজি সাঁত দিয়ে পার হতে পারে, কিন্তু স্রোত থাকলে ওই একই পথ 5 মিনিটে অতিক্রম করতে পারে। বলতেছে স্রোতের বেগ কত হবে নির্ণয় করতে হবে। তো প্রথম কথা, আমরা প্রথম স্টেটমেন্টে আসি। আমাদের বলা আছে যে সাপোজ মনে করলাম এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের 100 মিটার। তো বুঝতে পারতেছো এটা কিসের মান? এস এর মান। এই যে আমাদের নদীটা আছে, এই নদীটা স্রোত না থাকলে মানে স্থির থাকলে আমাদের এখান থেকে এই পয়েন্টে আসতে সোজাসুজি আসতে সময় লাগছে মাত্র টি এর মান হচ্ছে 4 মিনিট। তার মানে আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি, আমাদের জানা আছে এস সমান ভিটি, সমবেগে সে পাড়ি দিবে এখান থেকে এখানে, স্রোত নাই যেহেতু। তার মানে এখান থেকে আমাদের স্পষ্ট আসতেছে টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এস ডিভাইড বাই টি। তার মানে আসে আমাদের এস এর মান হচ্ছে আমাদের 100, টি এর মান হচ্ছে 4। তাহলে এখানে আসে আমাদের 25 মিটার পার কি বলতো আমাদের মিনিট, মিটার পার কি বলতো মিনিট। তার মানে এই যে বেগটা, এই বেগটা হচ্ছে স্রোত না থাকলে বেগ,
ভাই স্রোত না থাকলে যে বেগটা, সেই বেগটা কার বেগ ভাই? আমি বলছিলাম হয় সাঁতারুর বেগ অথবা নৌকার বেগ। তাহলে আমি এখানে স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদের এই যে বেগটা, এই বেগটা হচ্ছে আমাদের সাঁতারুর বেগ। আমি লিখে রাখলাম সাঁতারুর কি বলতো আমাদের বেগ। তাহলে সাঁতারুর যে বেগটা, এই বেগটা হচ্ছে আমাদের এইটা। এবার পরের লাইনে কি বলতেছে? বলতেছে কিন্তু স্রোত না থাকলে সে একই পথ 5 মিনিটে কি করে পাড়ি দেয়। তাহলে যখন স্রোত থাকবে, এবার বলছে স্রোত থাকলে সে একই পথ 5 মিনিটে পাড়ি দেয়। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এবার স্রোত থাকবে। স্রোত থাকলে যে বেগটা হবে সে বেগটা কি ভাই বেগ? স্রোত থাকতেছে, স্রোত থাকার পরে সে একই পথ মানে এই বরাবর সে পাড়ি দিচ্ছে স্রোত থাকার পরে। তাহলে অবশ্যই পরের লাইনে যে বেগটা পাচ্ছি এই বেগটা অবশ্যই লব্ধি বেগ, কারণ স্রোত আছে উপস্থিত। তাহলে আমি এখানে স্পষ্ট বুঝতে পারতেছি এইখানে যে বেগটা পাবো এটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। তাহলে স্রোত থাকার পরে যে বেগটা এটা হচ্ছে লব্ধি বেগ, এবং লব্ধি বেগের মানটা হচ্ছে আমাদের কতটুকু হচ্ছে আমাদের কত হবে? s/t। s এর মান আমাদের 100, t এর মান হচ্ছে আমাদের 5। আনসার আসে আমাদের 20 মিটার পার কি বলতো আমাদের মিনিট। কথা বুঝতে পারছো? হ্যাঁ, পাইছি। তাহলে এবার একটা কাজ করি, আমরা ডায়াগ্রাম অঙ্কন করি। ডায়াগ্রাম অঙ্কন করলাম। এখন তোমরা আমাকে বলো যে আমাদের এখানে কি বলতেছে যে আমাদের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সোজাসুজি যাওয়া লাগবে। আচ্ছা ভাই, যখন স্রোত থাকে খেয়াল করে দেখো, যখন স্রোত থাকে তখন এখান থেকে এখানে আসতে এই যে এই বরাবর এতটুকু যেতে, তার এখান থেকে এখানে যেতে আমি বলছিলাম এখান থেকে এখানে যাওয়ার জন্য যে বেগটা ছিল সে বেগটা আমাদের লব্ধি বেগ না ভাই? হ্যাঁ, লব্ধি বেগ। কেন লব্ধি বেগ? কারণটা হচ্ছে এই লোকটা এখান থেকে এখানে পৌঁছার জন্য সে পাড়ি দিছে এই বরাবর পাড়ি দিছে কত বেগে? এই বরাবর পাড়ি দিছে নৌকার বেগ নিয়ে, এবং সাঁতারু অথবা নৌকার বেগ যেটা ছিল সেটা ছিল আমাদের 25। তাহলে এইটা হচ্ছে আমাদের নৌকার বেগ, নৌকা বা সাঁতারু। আচ্ছা, আমি লিখলাম সাঁতারু, এটা হচ্ছে সাঁতারুর বেগ, এবং সাঁতারুর বেগের মানটা হচ্ছে আমাদের এখানে 25 মিটার পার মিনিট। ওকে, বুঝলাম। এইটা হচ্ছে কার বেগ? এটা হচ্ছে স্রোতের বেগ। স্রোতকে ধাক্কাইছে, ধাক্কার ফলে সে কী করছে? সোজাসুজি অপর পাড়ে পৌঁছেছে, এবং পৌঁছেছে কেমন বরাবর? নদীর প্রস্থ বরাবর। দেখো এই যে নদীর প্রস্থ বরাবর। এবং আমি বলছিলাম এই বেগটা হচ্ছে আমাদের কি বেগ? লব্ধি বেগ। এবং লব্ধি বেগের মানটা তোমরা বের করে রাখছো কত বলো তো? 20। এই যে এটা হচ্ছে আমাদের 20। এটা আমাদের কত ভাই? 20। তাহলে তোমাদের এখান থেকে দেখো এই চিত্র থেকে তোমরা কি বের করো ভাই? স্রোতের বেগের মানটা পারবা না ভাই? অবশ্যই সমকোণী ত্রিভুজ, বুঝতে পারতেছো? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারবো না এখান থেকে অতিভুজ হচ্ছে আমাদের 25, তার উপরে স্কোয়ার প্লাস ইজ ইকুয়াল স্রোতের উপরে স্কোয়ার, এই যে স্রোত তার উপরে স্কোয়ার প্লাস লম্বের উপরে স্কোয়ার, এই যে ভূমির উপরে স্কোয়ার, এটা হচ্ছে আমাদের লম্বের উপরে স্কোয়ার মানে কত? 20-এর উপরে স্কোয়ার, 20-এর উপরে স্কোয়ার, এই যে 20-এর উপরে স্কোয়ার দিলাম। তাহলে এখান থেকে 25 উপরে স্কোয়ার মানে 625, প্লাসটা এবার আসলে মাইনাস 20-এর উপরে স্কোয়ার মানে 400, এখানে আমাদের স্রোত তার উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের থাকে কত? থাকে 225 ইজ ইকুয়াল টু আন্ডার রুট হয় না, স্কোয়ারটা আসলে হ্যাঁ হচ্ছে তাই। তাহলে এখানে স্রোত ইজ ইকুয়াল টু হবে আমাদের স্রোতের মান যেটা হবে এবার কত আসবে? আন্ডার রুট অফ 225 মানে হচ্ছে আমাদের 15। এত কি বলতো? মিটার পার মিনিট এত। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম ভাই এখানে স্রোতের যে বেগটা, সে বেগটা হচ্ছে আমাদের 15 মিটার পার মিনিট। দেখো তোমাদের আবারও বলতেছি ভাই, ম্যাথ কিন্তু আহামরি কঠিন না, জাস্ট তোমাকে একটু ফিল নিতে হবে। কী নিতে হবে ভাই? ফিল। দেখো আমি আবার বলতেছি, এখানে বলতেছে কিন্তু স্রোত না থাকলে সে একই পথ 5 মিনিটে অতিক্রম করতে পারে। তার মানে একই পথ কোনটা ভাই? নদীর প্রস্থটা। তাহলে অবশ্যই যখন স্রোত থাকবে, স্রোত না থাকলে না, স্রোত থাকলে, যেহেতু স্রোত থাকতেছে তার মানে অবশ্যই এটা লব্ধি বেগ। তা তুমি পাড়ি দিচ্ছ এই বরাবর, স্রোত তোমাকে ধাক্কানোর কারণে তুমি যাচ্ছ এই বরাবর, তার মানে এটা হচ্ছে লব্ধি বেগ, এবং লব্ধি বেগের মানটা হচ্ছে আমাদের এখানকার এই স্টেটমেন্ট থেকে পাওয়া যাবে, এবং মানটা হচ্ছে আমাদের 20। আর সাঁতারুর যে বেগটা সেটা হচ্ছে আমাদের 25। কাজ শেষ। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা এবার কাজ যেটা করবো সেটা হচ্ছে আমাদের 4 নম্বর এক্সাম্পলে আমরা চলে যাবো। তো চলে আসা যাক আমাদের 4 নম্বর এক্সাম্পলে। তো 4 নম্বর এক্সাম্পল নতুন কোনো এক্সাম্পল না, তোমরা এটা আশা করি পারবা। তো দেখো আমাদের এখানে কি বলতেছে একটি নদীর স্রোতের বেগ 6 কিলোমিটার পার আওয়ার, 12 কিলোমিটার পার আওয়ার বেগের একটি নৌকাকে কোন দিকে চালালে নৌকাটি সোজাসুজি অপর পাড়ে পৌঁছাবে। বুঝতে পারতেছো? নৌকার লব্ধি বেগ কত হবে? তাহলে প্রথম কোশ্চেনটা আমাদের যেটা চাচ্ছিল সেটা হচ্ছে আমাদের আলফা বের করতে হবে, তারপর হচ্ছে আমাদের লব্ধি বেগ এইখানে অর্থাৎ আমাদের আর বের করতে হবে। আর বলতেছে নদীর প্রশস্ত যদি 1 কিলোমিটার হয় তবে অপর পাড়ে পৌঁছাতে কত সময় লাগবে, তার মানে এখানে টি ইজ ইকুয়াল টু হট, এইটা বের করতে হবে। তার মানে এখানে 3টা আমাদের কোয়ান্টিটি আছে আমাদের। যাই হোক, আমরা এই ম্যাথটাকে কয়েকটা ভাবে সলভ করতে পারি। তো আমাদের কনভেনশনাল যে মেথডটা, সেই কনভেনশনাল মেথডটা দিয়ে আমরা এটাকে সলভ করি। প্রথম কথা, এখানে স্রোতের যে বেগটা তোমরা বুঝতে পারতেছো, শর্টকাটে করা যায়, শর্টকাটে আমি করতেছি। আমাদের এখানে স্রোতের বেগ যেটা সেটা আমাদের জানা আছে, এখানে 6 কিলোমিটার পার আওয়ার দিলাম না। এখানে নৌকার বেগ কত? আমাদের 12। ওকে, তো আমাদের কোশ্চেন বলতেছে নৌকাটিকে কোন দিকে চালালে সোজাসুজি অপর তীরে পৌঁছানো যাবে। তার মানে অবশ্যই আমাকে এক্ষেত্রে আমরা বলছিলাম 7 নম্বর এপিসোডে কেস নাম্বার 1, অর্থাৎ স্থূলকোণে আমাকে পাড়ি দিতে হবে। স্থূলকোণে যখন আমি নৌকা নিয়ে পাড়ি দিব, তখন আমাকে কি করবে? স্রোত আমাকে ধাক্কাবে। স্রোত যেহেতু এদিকে, তার মানে স্রোত আমাকে ধাক্কাবে এইদিকে। ধাক্কানোর ফলে কি হবে? আমাদের নৌকা পৌঁছাবে যে বরাবর, সেটা হচ্ছে আমাদের এই দিক বরাবর, এই। এবং এটাকে আমরা বলছিলাম, বাংলায় বলছিলাম এটাকে আমাদের লব্ধি, দ্যাট ইজ আর।
তো এটাকে আসলে ত্রিভুজ সূত্র দিয়ে বের করা যায় লব্ধির মানটা, একটু আগে যেটা করাইলাম। তো আমরা আগের মতো কী করবো, এই যেহেতু লব্ধি স্রোতের সঙ্গে 90 থিটা কোণ উৎপন্ন করছে এবং থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, যার ফলে আমি বলছিলাম এটা যখন এইচএসসি পরীক্ষা আসবে তোমরা এইভাবে করবা, আর এটা এডমিশন টেস্টে আসলে ওই যে পিথাগোরাস দিয়ে তোমরা অ্যাপ্লাই করে লব্ধির মানটা বের করবো। কথা বুঝতে পারছো মনে হয়? তো আমি এখান থেকে বের করবো কিসের মান বলতো, আলফার মানটা। তাহলে এখান থেকে এই টোটাল কোনটা আমাদের আলফা জানা, থিটার মান আমাদের জানা। থিটা কার সঙ্গে কোণ উৎপন্ন করছে, স্রোতের সঙ্গে একবারে লিখলাম tan 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে আমাদের 1/0 ইজ ইকুয়াল টু হচ্ছে একবার লিখলাম স্রোতের সঙ্গে কোণ উৎপন্ন করছে থিটা, স্রোত বলতে 6 প্লাস তার সঙ্গে কোণ উৎপন্ন করে নাই 12 সঙ্গে নৌকার সঙ্গে এখানেও 12 এখানেও 12, এটা হচ্ছে আমাদের সাইন আলফা আর নিচে হচ্ছে আমাদের কস আলফা। তোমরা জানতেছো আড়গুণ করলে আমরা বুঝতে পারতেছি এখান থেকে আড়গুণ করলে 6 + 12 কস আলফা ইজ ইকুয়াল টু 0। ফাইনালি আমাদের আলফা ইজ ইকুয়াল টু আসবে যেটা, সেটা হচ্ছে আমাদের কস ইনভার্স মাইনাস কত বলতো স্রোত বাই নৌকা, স্রোতের মান হচ্ছে আমাদের 6, নৌকার মান হচ্ছে 12। তো তোমাদের বলছিলাম আমি এখানে আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি আসবে। কেন বলছিলাম ভাই, যে আমাদের স্রোতের বেগ যদি নৌকার বেগের তুলনায় দ্বিগুণ হয় তখন তোমরা বলছিলা যে আমাদের, এবং যদি নৌকাটা যে পয়েন্ট থেকে যাত্রা আরম্ভ করতেছে তার ঠিক বিপরীত বিন্দুতে যায়, সেক্ষেত্রে আমাদের আলফার মান যেটা হবে সেটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। তো আমরা আলফার মান পেয়ে গেছি, এবার লব্ধি বের করতে বলতেছে। লব্ধি তুমি বুঝতে পারতেছো ওই যে আরেক সূত্র দিয়েও করতে পারবা, √, নতুন করে আশা করি ওটা করে দেওয়া লাগবে না, তোমরা এটা নিজেরা বের করে নিবা। তাছাড়া আরেকভাবে করা যায়, কীরকমভাবে, এইটা 12 এইটা 6, তাহলে এটা বের করা যাবে না? হ্যাঁ, সমকোণী ত্রিভুজ থেকে অনায়াসে বলা যাচ্ছে বের করা যাবে। তাহলে 12 উপরে স্কোয়ার, 6 উপরে স্কোয়ার প্লাস লব্ধি বলতে আর উপরে স্কোয়ার, তাহলে এখান থেকে 144 - 36 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার আর উপরে স্কোয়ার ছিল, এখানে এসে রুট হয়ে যাবে। এটি ক্যালকুলেশন করলে আমাদের আর এর মান যা আসবে তাই হচ্ছে আমাদের এত যা আছে তাই, একক কিলোমিটার/আওয়ার বসাই দিবা। এভাবে করলে হবে, এভাবে করলে হবে, বাট আমার রিকমেন্ডেশন থাকবে যদি এসএসসি পরীক্ষা আসে তাহলে এভাবে করবা। লব্ধি যেহেতু সামুদ্রিক সূত্র জানা আছে তুমি এইভাবে করবা, আর যদি এডমিশন টেস্টে আসে তাহলে তুমি এইভাবে করে দিবা শর্টকাটে। তারপর আমাদের বলতেছে যে নদীর প্রস্থ যদি 1 কিলোমিটার হয়, তার মানে এইখানে এইটা হচ্ছে আমাদের ডি, নদীর প্রস্থ এটা কত কিলোমিটার, 1 কিলোমিটার। এটা 1 কিলোমিটার হলে বলতেছে অপর তীরে পৌঁছাতে সময় কত লাগবে, এটা আমাকে বের করতে হবে। এটা আরও সোজা, তোমাদের শেখাইছিলাম যে ভাই আমাদের যেহেতু নৌকাটা ঠিক নদীর প্রস্থ বরাবর যাচ্ছে, তার মানে আমাদের প্রয়োজনীয় সময় আমরা জানি যেহেতু নৌকা সমবেগে যাচ্ছে, তার মানে এর সমান হচ্ছে আমাদের ভিটি, তো আমরা টি বের করতে হবে। টি মানে হচ্ছে আমাদের S/V। তো এখান থেকে তোমাদের বলছিলাম টি ইজ ইকুয়াল টু হবে আমাদের এস বলতে বোঝাচ্ছে তুমি যাচ্ছ হচ্ছে এই বরাবর বলতে প্রস্থ বরাবর, তো প্রস্থ বরাবর যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের ডি, নদীর প্রস্থ, আর ভি বলতে প্রস্থ বরাবর বেগ, আর প্রস্থ বরাবর বেগ এখানে আমাদের একটা আছে কি বলতো, কি বেগটা আমাদের লব্ধি বেগ, দ্যাট ইজ আর। এটা দিলেও হবে, অথবা আমি একটা বলছিলাম টি ইজ ইকুয়াল টু হবে আমাদের ডি ডিভাইড বাই এখানে নৌকা সাইন আলফা। তোমাদের ওই প্রথম এপিসোডে বোঝাইছিলাম, মানে 7 নম্বরের লেকচারে বোঝাইছিলাম যে তোমরা সময়টা বের করবা নদী পারাপারের জন্য এই সূত্র দিয়ে, কারণ এই সূত্রটা কেস নাম্বার 1, 2, 3 এবং স্পেশাল যে কেসগুলো ছিল ন্যূনতম সময় ন্যূনতম পথ, সেটা ক্ষেত্রে আমাদের এটা ভ্যালিড ছিল। কথা বুঝতে পারছো? যার ফলে আমরা এইটা দিয়ে সব ক্ষেত্রে বের করছিলাম। তো তোমাদের সুবিধা হচ্ছে এটা কি, বুঝলে ভাই এটা দিয়ে করতে পারবে, এটা দিয়ে করতে পারবে, অ্যান্সার কিন্তু দেখো একই আসবে আমাদের। আচ্ছা, প্রথমটা দিয়ে করে দেখি আমাদের টি এর মান কত আসে। তাহলে টি সমান হচ্ছে আমাদের নদীর প্রস্থ 1 কিলোমিটার বসাই দিলাম, লব্ধি বেগের মান কত, লব্ধি আর এর মান কত আমাদের, এই যে লব্ধি আর এর মান এইটা মানে আমাদের কত আসে, তোমরা একটু ক্যালকুলেটর চাপাই দেখলে বুঝতে পারবা। তো আমাদের এখানে ক্যালকুলেটর চাপার পর আমাদের লব্ধির যে মানটা আসে সে মানটা হচ্ছে 10.39, একটু ক্যালকুলেটর চেপে নিলাম। তাহলে এখানে তোমরা বসাইতে পারো আর এর মানটা হচ্ছে আমাদের 10.39। দেখো এটা কিলোমিটার আছে, এটাও কিলোমিটার/আওয়ার আছে, এই জন্য আসলে আমি কনভার্ট করলাম না। এখানে আমাদের টি এর মান যা আসবে ক্যালকুলেশন করে তোমরা যা আসবে তাই এত কি বলতো আমাদের আওয়ার, তোমরা সুন্দরভাবে বসাই দিবা। এবং এখানে টি এর মান যা আসে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে বুঝতে পারবো 1 ডিভাইড বাই আমাদের অ্যান্সার, তখন আমাদের অ্যান্সার চলে আসে যেটা, এটা হচ্ছে আমাদের, এটা যেটা আসবে একে যদি আমরা ঘন্টায় পাচ্ছি, আমরা একে যদি আমরা 60 দ্বারা গুণ করি, মিনিটে কনভার্ট করি, 60 দ্বারা গুণ করলে আমাদের আসতেছে 5.77, মানে 5.77 এত কি বলতো আমাদের মিনিট, এটা মিনিটে কনভার্ট করে নিছি। ঠিক আছে, তো তোমরা যদি নিচেরটা দিয়ে করতে চাও, নিচেরটা দিয়ে করলেও আমাদের একই অ্যান্সার আসবে। কীভাবে একই অ্যান্সার আসবে দেখো, টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডি বলতে আমাদের 1 কিলোমিটার, নৌকার মান কত ভাই, নৌকার মান হচ্ছে আমাদের এখানে 12, তাহলে এখানে আমাদের আসবে 12 ইন্টু সাইন কত বলতো 120। তো তোমরা একটু খেয়াল করে দেখো তো 12 ইন্টু সাইন 120 কত আসে, 12 ইন্টু এখানে কত সাইন 120 ডিগ্রি, তাহলে এখান থেকে আমাদের আসতেছে 12 ইন্টু সাইন 120 ডিগ্রি মান আমাদের আসতেছে যা আসতেছে এই মানটা আসতেছে, দেখো এই মানটা আসতেছে আমাদের যা, সেটা হচ্ছে আমাদের 1 ডিভাইড বাই 10.39, 10 কত আমাদের 39। দেখো তো আমরা এখানে হারের মান কত পাইছি, ওই 10.39 পাইছিলাম, তার মানে আমি এখানে স্পষ্ট বুঝতে পারতেছি এখানে অ্যান্সারটা কিন্তু আমাদের এইটাই আসবে। কথা বুঝতে পারছো? এত মিনিট। তো দেখো আমাদের এখানে আমি তোমাদের বলছিলাম প্রথম লেকচার, এখানে আর এর মান যা হবে এটার মানও তাই হবে, তাই আসছে আমাদের। তো যাই হোক আমি তোমাদের কাছে এতটুকু এক্সপেক্ট করবো তোমরা 4 নম্বর এক্সাম্পল বুঝতে পারছো, এবং এইগুলোই আমাদের ঘ নম্বরে আসে আমাদের। তো চলে আসি আমরা 5 নম্বর এক্সাম্পলে। 5 নম্বর এক্সাম্পলটাও আমাদের ফ্যান্টাস্টিক একটা এক্সাম্পল, এটা আমাদের কেস নাম্বার 3 এর একটা এক্সাম্পল। ঠিক আছে, তো বলতেছে একটি নদীতে স্রোতের বেগ হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে 3 কিলোমিটার/আওয়ার বেগে একটি নৌকা চালালে নৌকাটি কত বেগে কোন দিকে যাবে
আর বলতেছে নদীর প্রস্থ যদি আমাদের এত কিলোমিটার হয় তবে পারাপারে সময় ও পার্শ্বিক সরণ কত হবে না হবে এটা বের করতে হবে। সব লেন আমাদের প্যাকেজ দেওয়া আছে এখানে। তো আমরা চিত্র আসলে অঙ্কন করে নিব। তো আমাদের এখানে স্রোত যাচ্ছে এইদিকে এবং খেয়াল করে দেখো তোমরা স্রোতের যে বেগটা, এই বেগটা আমাদের এখানে দেওয়া আছে। একটি নদীতে স্রোতের বেগ হচ্ছে আমাদের 4, তার এটা হচ্ছে আমাদের 4 কিলোমিটার পার আওয়ার। ওকে ফাইন। তো কি বলতেছে স্রোতের সঙ্গে কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি কোণে। তার মানে অবশ্যই এইভাবে যাচ্ছে, তার মানে এইটা হচ্ছে আমাদের নৌকা। এবার নৌকা যাচ্ছে স্রোতের সঙ্গে আলফা, দ্যাট ইজ 60 ডিগ্রি কোণ দেওয়া আছে আমাদের। তো ভালো কথা। এবার কি ঘটনা ঘটছে, 60 ডিগ্রি কোণে যদি আমাদের কি করছে চালালে নৌকাটি কত বেগে কোন দিকে যাবে। তো মনে করলাম এখানে বুঝতে পারতেছে স্রোত এবং নৌকার যে লব্ধি হবে সেই লব্ধিটা আমাদের এই বরাবর হবে। দেখেই বোঝা যাচ্ছে এইটা হচ্ছে আমাদের লব্ধি, দ্যাট ইজ এটা হচ্ছে আমাদের লব্ধি, এটাকে আমরা বললাম আর। তো যেহেতু আমাদের বলতেছে নৌকা চালালে নৌকাটি কোন দিকে যাবে, নৌকাটি কত বেগে কোন দিকে যাবে, তার মানে আমাদের লব্ধির মানটা বের করতে হবে, দ্যাট ইজ এটা বের করতে হবে। তার সঙ্গে কোন দিকে বলতে লব্ধির দিক, দ্যাট ইজ এই থিটাটাও বের করতে হবে। ঠিক আছে, কত বেগে মানে এটার বেগ, এবং কোন দিকে বলতে থিটার মানে কত হবে এটা আমাকে বের করতে হবে। তারপর বলতেছে নদীর প্রস্থ যদি এত কিলোমিটার হয় তবে পারাপারের সময় কত। তো এই ক্ষেত্রে আমাদের সময়ের মান কত হবে, দ্যাট ইজ টি কত, এবং পার্শ্বিক সরণ আছে কিনা আমাদের সেটা আমাকে বের করতে হবে। অর্থাৎ 1 নম্বর এইটা, 2 নম্বর আমাদের এইটা, 3 নম্বর এইটা, আর 4 নম্বর হচ্ছে আমাদের কি বলতো আমাদের পার্শ্বীয় কি বলতো আমাদের সরণ। এইটা যদি থাকে তাহলে আমাদের কত হবে এটা আমাকে বের করতে হবে। তো আসি আমরা, আশা করি তোমরা এগুলো পারবা, কারণ আমি ওই এপিসোডে তোমাদের এই কেস নাম্বার 3 নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করছিলাম। তো আমরা প্রথমে আসি লব্ধি নির্ণয় করা। তো লব্ধি তোমরা জানতেছো এখানে সামুদ্রিক সূত্র ফেলাই দিবা তোমরা। আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কনভেনশন সূত্র জানা আছে যে আমাদের স্রোতের উপরে স্কোয়ার, খেয়াল করে দেখো স্রোতের উপরে স্কোয়ার প্লাস নৌকার উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু স্রোত ইন্টু তারপর আমাদের নৌকা ইন্টু কস অফ আলফা। তাহলে এখান থেকে আমাদের আর ইজ ইকুয়াল টু হবে আমাদের আন্ডার রুট অফ, বলতো একটু ভাই এখানে স্রোতের বেগ 4 আর নৌকার কত দেওয়া আছে আমাদের 3, এই যে নৌকার মান হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। কথা বুঝতে পারছো? তাহলে এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি স্রোতের মান হচ্ছে 4 উপরে স্কোয়ার মানে 16। আচ্ছা, 4 উপরে স্কোয়ার, নৌকার মান হচ্ছে 3 উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু অর্থাৎ স্রোত ইন্টু নৌকা ইন্টু কস কত ডিগ্রি বলতো 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের আসে যেটা আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ 3 4 4 16, 3 3 9, 16 9 কত 25 প্লাস কত আমাদের আসে এখানে 4 2 8, 3 4 2 8, 3 8 24। তাহলে এখানে 24 ইন্টু কস 60 ডিগ্রি। দেখো কস 60 ডিগ্রি মানে আমাদের হাফ, তাহলে এত ইন্টু আমাদের হাফ। তাহলে থাকে আমাদের এখান থেকে আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ কত থেকে কাটাকাটি করলে এখানে 12, তাহলে এখানে 25 12 মিলে হচ্ছে আমাদের 37। আন্ডার রুট অফ 37 মানে এত কি বলতো আমাদের কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে লব্ধি বেগের যে মানটা সে মানটা আমরা পেয়ে গেছি আন্ডার রুট অফ 37 এত কি বলতো কিলোমিটার পার আওয়ার। ওকে, ভালো কথা বুঝলাম। এখন লব্ধির দিক বের করতে হবে, এটা আমাদের 1 নম্বরটা ছিল। তো 2 নম্বর যেটা ছিল আমাদের লব্ধির দিক, দেখো লব্ধির দিক বলতে থিটা বের করতে হবে। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এখানে আমাদের যে কাজটা করতে হবে ট্যান থিটা। এবার লব্ধি দিক বের করা শিখেছিলাম সামুদ্রিক সূত্র অনুসারে, কার সঙ্গে উৎপন্ন করছে স্রোতের সঙ্গে। নিচের স্রোত সিঙ্গেল, একবার কাজ করলাম, স্রোত বলতে এই যে 4 সিঙ্গেল প্লাস কার সঙ্গে উৎপন্ন করে নেই তার কার সঙ্গে নৌকার সঙ্গে, এখানে নৌকা এখানে নৌকা। তাহলে কি হচ্ছে উপরে সাইন কত ডিগ্রি 60 ডিগ্রি আর নিচে হচ্ছে আমাদের কস কত বলতো 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের আসে যেটা সেটা হচ্ছে আমাদের ট্যান থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 3 ইন্টু সাইন 60 মান হচ্ছে আমাদের √3/2 আর নিচে হচ্ছে আমাদের 4 প্লাস 3 cos 60 মান হচ্ছে আমাদের হাফ বলতে 3/2। একবারে কাজ করলাম। তাহলে এখান থেকে এর পরের লাইন তোমরা লিখবা ট্যান থিটা ইজ ইকুয়াল টু হবে আমাদের কত আসে ভাই, এটা আসে আমাদের 3√3 ডিভাইডেড বাই 2 আর নিচে থাকতেছে আমাদের 4 2 8, 4 2 8 3 11, তার মানে 11 ডিভাইড বাই 2, 2 ক্যান্সেল আউট, থাকে আমাদের এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু হবে আমাদের ট্যান ইনভার্স কত বলো তো 3√3 ডিভাইড বাই আমাদের 11। এখানে ক্যালকুলেটর চাপলে তোমাদের যা মান পাবা তাই হচ্ছে আমাদের এখানে লব্ধির দিক। বলবা লব্ধি স্রোতের সঙ্গে কত কোণ উৎপন্ন করে, এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, ক্যালকুলেটর চাপলে যা আসবে তাই। ওকে, এবার চলে আসি আমরা 3 নম্বরে। 3 নম্বর আমাদের বলছিল কি ভাই, নদী পাড়ি দিতে আমাদের প্রয়োজনীয় সময় কত হবে সেটা বের করতে হবে, এই যে টি। তার মানে আমাদের জানা আছে টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, আমি বারবারই বলছিলাম তোমাদের কেসগুলো দেখে আসো, যদি সমস্যা হয় কনফিউশন হয় তুমি দেখে আসো। টির ফর্মুলা কি ছিল, ডি ডিভাইড বাই অর্থাৎ নদীর প্রস্থ ডিভাইড বাই নৌকা সাইন আলফা। এই যে নৌকা সাইন আলফা যে কোনো ক্ষেত্রে আমরা বলছিলাম, যে কোনো কেসের ক্ষেত্রে কেস 1 2 3 অড ইভার প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই সূত্রটা ঠিক আছে। আমরা অন্য কোনো সূত্র ইউজ করতে পারবো বাট ওইগুলো ইউজ করবো না। এবং আমি বলছিলাম এই ক্ষেত্রে এটা হচ্ছে দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতি হওয়ার ফলে আমরা বলছিলাম যে আমাদের এখান থেকে এখানে যাওয়ার জন্য সময় এবং নদী পাড়ি দিতে সময় অর্থাৎ এখান থেকে এখানে যাওয়ার সময় এবং এখান থেকে এখানে যাওয়ার সময় কেমন হবে, আলটিমেটলি সমান হবে। এলে বোঝাইছিলাম তোমাদের, আজকে আর এই কথা বলতেছি না, কীভাবে হয় না হয় ওই ভিডিওগুলো দেখে আসো। তাহলে এখান থেকে টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের নদীর প্রস্থ কতটুকু ভাই, বলা আছে আমাদের এখানে যদি নদীর প্রস্থ 5 কিলোমিটার হয় বসাই দিলাম 5, আর এখানে নৌকার মান কত, আমাদের নৌকার মান হচ্ছে আমাদের 3। তাহলে এই যে 3 সাইন কত বলতো 60 ডিগ্রি, ক্যালকুলেশন করে আমাদের আসবে 5 ডিভাইডেড বাই 3 সাইন 60, সাইন 60 এর মান কত বলতো √3/2। তাহলে থাকে আমাদের এখানে কত থাকে
3√3 ডিভাইড বাই আমাদের 2, তার মানে একবারে লিখলে এখানে আসবে 5 দুগুণে 10 ডিভাইড বাই 3√3, এত কি বলতো আমাদের আওয়ার, যেহেতু আমরা কিলোমিটার পার আওয়ার করতেছি তারপরে সময়ের মানটা এখানে আসবে এত আওয়ার। তার মানে আমরা খেয়াল করে দেখো আমরা কিন্তু সময়ের মানটাও পেয়ে গেছি। তাহলে এবার আমাদের লাস্ট কি থাকলো ভাই, লাস্ট যেটা থাকলো আমাদের, এটা মিশিয়ে দিলাম, লাস্ট থাকতেছে আমাদের একটা পার্শ্বীয় সরণ। তাহলে বলো তো পার্শ্বীয় সরণ কেমন হিসেব করবো, তোমাদের বলছিলাম আমি মিশিয়ে দিয়ে মানে ভুল করলাম। আচ্ছা এখানে একটু ছোটো করে অঙ্কন করি। এটা ছিল আমাদের কত ছিল ভাই, নৌকার বেগ ছিল আমাদের 3, এই কোণটা ছিল 60, এই দিক বরাবর ছিল আমাদের স্রোত, আর আমরা বলছিলাম লব্ধি যাবে আমাদের এই দিক বরাবর। ওকে ফাইন। এখন তোমরা আমাকে বলো পার্শ্বীয় সরণ কেমন হিসেব করবো। আমি তোমাদের বলছিলাম যে ইনিশিয়াল পয়েন্ট এবং ফাইনাল পয়েন্টের মাঝে এক্স অক্ষ বরাবর রৈখিক দূরত্ব, এক্স অক্ষ বরাবর রৈখিক দূরত্ব বা সরণ, এইটাই হচ্ছে আমাদের পার্শ্বীয় সরণ। তাহলে ইনিশিয়াল পয়েন্ট এইটা, ফাইনাল পয়েন্ট এইটা মানে এই পয়েন্টে ধরা যায়। তাহলে এক্স অক্ষ বরাবর দূরত্ব মানে এতটুকুই হচ্ছে আমাদের এখানকার পার্শ্বীয় সরণ। কথা বুঝতে পারছো? তাহলে দেখি তো পার্শ্বীয় সরণ আমাদের এখানে কত আসে, এখানে পার্শ্বীয় সরণটা আমাদের কত আসে। তো তোমাদের শেখাইছিলাম এগুলো, তোমাদের মনে আছে হয়তো বা ওই এপিসোডে, যে আমি বলছিলাম এখানে পার্শ্বীয় সরণ যেটা হবে আমাদের সেটা হচ্ছে আমাদের এইটা, নামকরণ করে নেই, এটাকে বললাম এ, এটাকে বললাম বি, এটাকে বললাম সি। তাহলে এখানে আমাদের পার্শ্বীয় সরণ হবে আমাদের এসি দূরত্ব। তাহলে পার্শ্বীয় সরণ বলতে এক প্রকার সরণ, তারপরে সরণ মানে আমাদের জানা আছে এস সমান ভিটি। তাহলে এস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের এসি, ইজ ইকুয়াল টু হবে আমাদের ভি অফ এসি ইন্টু টি অফ এসি, এভাবে বলছিলাম কিন্তু এই ভিডিওগুলোতে। তাহলে এখান থেকে এস অফ এসি ইজ ইকুয়াল টু হবে, এই ক্ষেত্রে দেখতে হবে এক্স অক্ষ বরাবর, এসি বলতে এক্স অক্ষ বরাবর বেগ কয়টা আছে, এক্স অক্ষ বরাবর বেগ স্রোত একটা নিজেই, তার সঙ্গে আরেকটা বেগ আছে আমি বলছিলাম কিসের বেগ, সেটা হচ্ছে নৌকার বেগ। এটা তো আমাদের নৌকা ছিল। তাহলে নৌকাটা এবার যেহেতু আমাদের শুধুমাত্র খাড়া ওয়াই অক্ষ বরাবর নাই, যার ফলে এক্স ওয়াই তলে আছে, যার ফলে নৌকার একটা বেগের উপাংশ এক্স অক্ষ বরাবর থাকবে। এবং সেই বেগের উপাংশটা কতটুকু ছিল ভাই, নৌকা যেহেতু 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এক্স অক্ষের সঙ্গে, যার ফলে এদিক বরাবর উপাংশ থাকবে নৌকার বেগের, সেটা হচ্ছে আমাদের নৌকা কস কত বলতো 60। এবং এখান থেকে নৌকার বেগের মান যেহেতু 3 আর কস 60 মান আমাদের হাফ, তার মানে এখানে থাকতেছে আমাদের, আচ্ছা নৌকা কস 60 এটা বসাই, নৌকার বেগের মান 3 কস 60 মান আমাদের হাফ, তোমরা 3 ইন্টু হাফ, অ্যান্সার হচ্ছে আমাদের 3/2। তাহলে এখান থেকে তোমরা আমাকে বলো ভি অফ এসি মানে বোঝাচ্ছে এখানে থাকবে আমাদের স্রোত, যেহেতু স্রোত এবং নৌকার উপাংশটা একই দিকে, যার ফলে এদের লব্ধি হবে স্বাভাবিক যোগফল। তাহলে স্রোত প্লাস এখানে হবে আমাদের নৌকা কস কত বলতো 60 ডিগ্রি, তার সঙ্গে টি লাগবে। এবার টি বলতে তোমাদের বোঝাইছিলাম, আমি বোঝাইছিলাম এখান থেকে এখানে যাওয়ার জন্য সময়, এখান থেকে এখানে যাওয়ার জন্য সময়, এখান থেকে এখানে যাওয়ার জন্য সময় আলটিমেটলি কেমন ছিল, সেম ছিল। যদি বুঝতে কষ্ট হয় ওই ভিডিওগুলো দেখো ভাই, আবার বলতেছি। তাহলে এখান থেকে আমাদের যে সময়টা হবে সেটা হচ্ছে আমাদের নদী পারাপারের সময়, নদী পারাপারের সময় যা এখান থেকে এখানে যাওয়ার জন্য সময় তাই, এখান থেকে এখানে যাওয়ার জন্য সময় তাই। তাহলে এটা ছিল আমাদের ডি ডিভাইডেড বাই, এই ক্ষেত্রে নদী পারাপারের জন্য সময় আমি বের করে রাখছি মনে হয়, এত কিছু না করে আমরা একবারে বসাই দিব নদী পারাপারের জন্য সময় কত ভাই, যে টির মান এই যে এটা বলতে 10 ডিভাইডেড বাই কত বলতো 3√3। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করি। এবার এখান থেকে আমাদের আসতেছে এস অফ এসি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, বলো স্রোতের মান কত, স্রোতের মান হচ্ছে আমাদের 4, দেখো স্রোতের মান 4, এই যে বসাই দিলাম 4 প্লাস নৌকা কস 60 মান কত, নৌকা কস 60 মান হচ্ছে √3/2, এই যে √3 নর্মাল 3/2, এই যে 3/2 বসাই দিলাম। তারপর কি থাকতেছে ইন্টু 10 ডিভাইড বাই 3√3। তাহলে এখান থেকে আমাদের আসে কি ভাই, এখান থেকে এটা মিশিয়ে দিলাম কারণ এগুলো তোমরা করে ফেলছো। এখান থেকে যেটা আসে এস অফ এসি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত আসে, 4 দুগুণে 8 3 11, 11/2 ইন্টু 10 ডিভাইড বাই 3√3। এটি ক্যালকুলেশন করলে তোমাদের যা মান পাবা এত কি বলতো কিলোমিটার, এটা হচ্ছে আমাদের পার্শ্বীয় সরণ। কথা বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের ব্যাপার, আর কিছু না। তো যাই হোক আমি তোমাদের কাছে এতটুকু এক্সপেক্ট করবো যে তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। আর যদি কঠিন লাগে এখানে বিষয়গুলো যে ভাই এগুলো কীভাবে সূত্রগুলো আসতেছে না আসতেছে স্রোত প্লাস নৌকা কস আলফা, তাহলে আমি রিকমেন্ড করবো তোমরা আগে যে ভিডিওটা আছে আমাদের 7 নম্বরের ভিডিওটা, ওখানে কেস নাম্বার 3-তে যাও, 3-তে গেলেই তোমরা দেখতে পাবা যে কীভাবে আসছে না আসছে। ওকে আমরা পরবর্তী এক্সাম্পলে চলে আসা যাক আমাদের 6 নম্বর এক্সাম্পলে। এখানে দেখো এটাও সুন্দর একটা ম্যাথ এক্সাম্পল, সহজ একটা এক্সাম্পল। বলতেছে একটি নদীতে স্রোতের বেগ 5 মিটার পার সেকেন্ড। তো বলতেছে নদীর প্রস্থ বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি নৌকার সোজাসুজি, এই যে চলমান একটি নৌকার সোজাসুজি পার হতে 1 মিনিট 40 সেকেন্ড সময় লাগে। নদীর প্রস্থ কত হবে সেটা বের করতে হবে। তো আমরা একটু চিত্রটা অঙ্কন করে নিই। এটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ যেটা সেটা আমাকে বের করতে হবে, দ্যাট ইজ ডি হট বের করতে হবে। তো বলতেছে স্রোতের বেগ যেটা, এটা হচ্ছে আমাদের স্রোত, বুঝতে পারতেছো, এটা মান হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড। তো নদীর প্রস্থ বরাবর এত বেগে চলমান একটি নৌকার সোজাসুজি পার হতে, তাহলে তুমি আমাকে বলো তো নদীকে দেখো এই নদীটা সোজাসুজি অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়ার জন্য, এখান থেকে এখানে যাওয়ার জন্য আমি যাবো কোন দিকে ভাই, নৌকা নিয়ে যাবো কোন দিকে, এইদিকে না, স্রোত যেহেতু আছে ধাক্কাবে, তাহলে যাবো আমি পাড়ি দিব এই বরাবর পাড়ি দিলে আমি নৌকা নিয়ে, তাহলে সুবিধা হবে একটাই, স্রোত আমাকে ধাক্কাবে আর আমি পৌঁছে যাবো এই বরাবর। কথা বুঝতে পারছো? তাহলে এখানে নৌকার যে বেগটা, এই বেগটা হচ্ছে নৌকার বেগ এবং এই বেগটির মানটা আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। তো এবার বলতেছে আমাদের যে এই ক্ষেত্রে
নৌকা আমাকে স্রোত আমাকে ধাক্কাবে, ধাক্কানোর ফলে আমি যাবো এদিক বরাবর। এদিক বরাবর বলতে এটা হচ্ছে লব্ধি, লব্ধি এদিক বরাবর যাবে বিধায় আমি এদিক বরাবর পৌঁছাবো, দ্যাট ইজ এটা হচ্ছে আমাদের আর। তাহলে আমাদের স্পষ্ট কথা যে আমাদের এইভাবে পাড়ি দিলে আমি এই বরাবর পৌঁছাবো, এবং এই ক্ষেত্রে নদী পারাপারে সময় লাগে আমাদের, এক্ষেত্রে টি লাগে আমাদের 1 মিনিট 40 সেকেন্ড। তার মানে 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, যে 40 সেকেন্ড মিলে কত সেকেন্ড ভাই? 100 সেকেন্ড। জানা হয়ে গেছে, নদী প্রস্থ লাগবে। এখন তোমরা আমাকে বলো তো ভাই, এখান থেকে নর্মালি তো বোঝা যাচ্ছে, আমি তোমাদের বারবার বলছিলাম স্রোতের মান যা, নৌকার মান যদি তার কয় গুণ হয় ভাই? দ্বিগুণ হয়। এবং তুমি যদি ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাইতে চাও লব্ধিটা নিয়ে, সেক্ষেত্রে এখানে আলফার মান কত হয়? আলফার মানটা আসে আমাদের 120। নতুন করে কি বের করা লাগবে? না, তোমরা বের করতে পারবা। তো এইভাবে আমি বের করছি 120, বুঝলাম। তাহলে এখন আমাদের বের করতে হবে নদীর প্রস্থ। তাহলে আমরা জানি নদী পারাপারে এই ক্ষেত্রে প্রয়োজনীয় সময় টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের নদীর প্রস্থ ডিভাইড বাই নৌকা, কথা বলো, সাইন আলফা। তাহলে এখান থেকে টি এর মান বের করতে হবে, কার মান? ডি এর মানটা। তাহলে ডি ইজ ইকুয়াল টু হবে টি ইন্টু নৌকা, কথা বলো, সাইন আলফা। তাহলে এখান থেকে আমাদের ডি ইজ ইকুয়াল টু হবে টি এর মান কত ভাই? টি এর মানটা আমাদের 100 ইন্টু নৌকার মান কত? নৌকার মান হচ্ছে আমাদের 10 ইন্টু সাইন আলফার মান কত? সাইন 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের ডি ইজ ইকুয়াল টু আসবে আমাদের 100 গুণন 10 ইন্টু সাইন 120 মান হচ্ছে √3/2। তাহলে এখান থেকে আমাদের কাটাকাটি করলে এটা থাকে আমাদের 5। তার মানে এখান থেকে আমাদের ডি ইজ ইকুয়াল টু আসে 5 × 10 = 500 ইন্টু কত বলতো? √3। এত কি বলতো আমাদের? মিটার। তার মানে নদীর প্রস্থ যেটা, সেটা হচ্ছে আমাদের 500 √3, এত কি বলতো? মিটার। অ্যান্সার শেষ। তো আমরা এরপর চলে আসি আমরা 7 নম্বর এক্সাম্পল। এটা আমাদের সেলুসের বই থেকে, আবার তপসের বইয়ে আছে আর কি। এটা মোস্ট ক্রিটিক্যাল, আবার ইসেক্সের বই আছে। মোস্ট ক্রিটিক্যাল একটা এক্সাম্পল, আমরা ইঞ্জিনিয়ারিং জন্য খুবই কাজে লাগবে। এটা এবার দেখবো। চলে আসা যাক আমাদের 7 নম্বর এক্সাম্পলে। তো 7 নম্বর এক্সাম্পল দেখো আমাদের কি বলতেছে। এখানে বলতেছে একটি স্রোতস্বিনী নদীতে এমনভাবে নৌকা চালনা করা হলো যেন সেটি ন্যূনতম পথে অপতীরে পৌঁছায়। তারপর বলতেছে এতে যে সময় লাগে, নদীতে স্রোত না থাকলে তার অর্ধেক সময় লাগে। নৌকার বেগ যদি 2 মিটার/সেকেন্ড হয়, তাহলে স্রোতের বেগ কত হবে নির্ণয় করতে হবে। তার মানে আমি এখানে স্পষ্ট একটা ব্যাপার বুঝতে পারতেছি যে আমাদের এখানে ক্ষেত্র হবে দুইটা, একটা স্রোত থাকা আর একটা হচ্ছে স্রোত না থাকা। স্রোত থাকতে যে সময়টা লাগবে, স্রোত না থাকলে তার কেমন সময় লাগবে? অর্ধেক সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আসলে স্রোতের বেগ এত, নৌকার বেগ এত হলে স্রোতের বেগ কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো আমি একটা কাজ করি ভাই, প্রথমে আমি ধরে নিই এখানে ক্ষেত্র যেহেতু দুইটা, তার মানে আমি ধরে নিলাম প্রথম ক্ষেত্রে আমাদের দেখি তো কী হয়। প্রথম ক্ষেত্রে যে কথাটা বলতেছে আমি চিত্রায়িত করি। এখানে যেহেতু বলতেছে স্রোত থাকবে, তার মানে স্রোত যদি আমাদের এদিকে থাকে, তো বুঝতে পারতেছো স্রোতের বেগ আমাকে বের করতে হবে। স্রোত যদি এদিকে থাকে আর আমাকে পৌঁছাইতে হবে প্রথম ক্ষেত্রে ন্যূনতম পথে। ন্যূনতম পথে বলতে আমাকে লব্ধি বেগ নিয়ে পৌঁছাইতে হবে নদীর প্রস্থ বরাবর, অর্থাৎ এই বরাবর। তাহলে এইটা হচ্ছে আমাদের লব্ধি বেগ। তাহলে লব্ধি বেগ হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের আর অবশ্যই তাহলে নৌকা নিয়ে পাড়ি দিতে হবে আমাকে স্থূল কোণে স্রোতের সঙ্গে। তাহলে এইটা হচ্ছে আমাদের নৌকার বেগ। তো তোমরা আমাকে বলো তো, এই ক্ষেত্রে আমরা এটাকে বলছিলাম আলফা, যেহেতু স্রোতের মান দেওয়া নেই, শুধুমাত্র নৌকার মান দেওয়া আছে, নৌকার বেগের মান দেওয়া আছে, যার ফলে আমরা একটা টেকনিক অবলম্বন করব। এই ক্ষেত্রে দেখি তো সময় কত লাগে। তো আমাদের জানা আছে এই ক্ষেত্রে সময় যেটা হবে টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের নদীর প্রস্থ, এটা হচ্ছে আমাদের ডি। কথা বুঝতে পারছো? ধরে নিলাম নদীর প্রস্থ ডি। তাহলে নদীর প্রস্থ ডি ডিভাইড বাই প্রস্থ বরাবর নৌকার বেগ। আচ্ছা ভাই দেখো তো, প্রস্থ বরাবর নৌকার বেগ আমি বলছিলাম এখানে দুইটা হবে। একটা হচ্ছে আমাদের নৌকা সাইন আলফা, বুঝতে পারছো? নৌকা সাইন আলফা, অথবা আরেকটা টি বলছিলাম ডি ডিভাইড বাই, এখানে নৌকা সাইন আলফা না হয় এখানে লব্ধিটা হবে। লব্ধি বলতে কোনটা বলতো? আমাদের আর, এই যে লব্ধি আমাদের আর। তো আমরা এখান থেকে বলছিলাম টি ইজ ইকুয়াল টু হবে আমাদের ডি ডিভাইড বাই, এবার আর এর মান যদি বের করে নিই, তাহলে এটা হচ্ছে আমাদের স্রোত। কথা বুঝতে পারছো মনে হয়? তাহলে তোমরা এবার আমাকে বলো, তোমাদের ঠান্ডা করে, এখানে আমাদের ঘটনা ঘটছে কি? নৌকা হচ্ছে এখানে অতিভুজ, এই ত্রিভুজের নৌকার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের স্রোতের উপর স্কোয়ার প্লাস আর এর উপর স্কোয়ার, তাই না? হ্যাঁ। তাহলে এখান থেকে আমাদের আর এর মান বের করতে চাইলে আমাদের আসবে যেটা, সেটা হচ্ছে আমাদের একবারে আসে √ নৌকার উপর স্কোয়ার মাইনাস স্রোতের উপর কি বলতো স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আর। তাহলে এখানে আর এর জায়গায় বসাবো আমি √ নৌকার উপর স্কোয়ার মাইনাস স্রোতের উপর কি বলতো আমাদের স্কোয়ার। এটাকে আমি বললাম এটা হচ্ছে আমাদের 1 নম্বর কন্ডিশন, 1 নম্বর ইকুয়েশন। এবার দ্বিতীয় ক্ষেত্রে কথা বলো, দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি এবার আসি, দ্বিতীয় ক্ষেত্রে কী ঘটনা ঘটছে? একই নদী বলতে নদীর প্রস্থ হচ্ছে আমাদের ডি। এবার স্রোত থাকবে না। স্রোত না থাকলে সাপোজ মনে করলাম এই বেগটা হচ্ছে আমাদের জাস্ট নৌকার বেগ। এখানে যেমন নৌকার বেগ যা ছিল, এখানে নৌকার বেগ তাই। এখানে আমরা পাড়ি দিচ্ছি স্থূল কোণে, কারণটা কি? স্রোত ছিল তোমার এই সমকোণে যাওয়ার জন্য। আর এখানে যেহেতু স্রোত নাই, এখানে স্রোত যেহেতু নাই, যার ফলে আমি এই বরাবর পাড়ি দিলে আমি এই বরাবরই পৌঁছাবো। তো এবার এই ক্ষেত্রে যে সময়টা লাগছে এটা হচ্ছে আমাদের মনে করলাম টি ড্যাশ। কয়টা? দ্বিতীয় ক্ষেত্রে যে সময় সেটা টি ড্যাশ, এবং টি ড্যাশ সমান হবে আমাদের সমবেগে যাচ্ছে ডি পরিমাণ দূরত্ব, কত বেগে? নৌকা বেগে নিয়ে। তাহলে আমরা জানি এস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভিটি। তাহলে টি ইজ ইকুয়াল টু হবে আমাদের কি হবে? আমাদের এস ডিভাইড বাই ভি। এস বলতে ডি, আর বেগ বলতে আমাদের এখানে বোঝাচ্ছে নৌকার বেগ।
এই নৌকা। তাহলে এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন নম্বর 2। এখন সত্যমতে আমাদের বলতেছে কি, সত্যমতে আমাদের বলতেছে যেটা খেয়াল করতে আমি এখানে সত্যমতে এখানে লিখলাম, সত্যমতে বলতেছে এই ক্ষেত্রে যে সময়টা লাগবে, এই ক্ষেত্রে যে সময়টা লাগবে সেই সময়ের মান হবে আমাদের এই ক্ষেত্রে সময়ের মানের অর্ধেক। এই ক্ষেত্রে বেশি সময় লাগবে, এই ক্ষেত্রে কি সময় লাগবে, কম সময় লাগবে, কারণ স্রোত নাই। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এখানে আমাদের স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের এখানে টি ড্যাশ যেটা হবে সত্যমতে টি ড্যাশ ইজ ইকুয়াল টু হবে আমাদের টি ডিভাইড বাই 2। এটা তো বলছে ভাই। হ্যাঁ, টি ড্যাশের মানটা এখানে বসাই দিই। খেয়াল করে দেখো আমাদের টি ড্যাশের মান কত। টি ড্যাশ বলতে আমাদের বোঝাচ্ছে, খেয়াল করে দেখো কত বোঝাচ্ছে, টি ড্যাশ বলতে আমাদের ডি ডিভাইড বাই হচ্ছে আমাদের নৌকা। তারপর এখানে 2টা ভাগ আছে, এপাশে আসলে আমাদের গুণ হয়ে যাবে, পার করে দিলাম, থাকে আমাদের এখানে শুধুমাত্র টি। আর টি বলতে বোঝাচ্ছে এইটা বলতে ডি ডিভাইড বাই আন্ডার রুট অফ নৌকার উপর স্কোয়ার মাইনাস স্রোতের উপর স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের ডিডি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ক্যান্সেল আউট হয়ে গেল। এখন যদি আমি উভয় স্কোয়ার করি, স্কোয়ার করলে এখানে আমাদের আসতেছে 4 ডিভাইড বাই নৌকার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 ডিভাইড বাই নৌকার উপর স্কোয়ার মাইনাস স্রোতের উপর স্কোয়ার। তাহলে আমি সুন্দরভাবে, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখা যাচ্ছে। তাহলে আমি এখান থেকে R2 কাজ করে নিলাম, R গুণ করে দিলাম, R গুণ করে দিলে 4 ইন্টু নৌকার উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু স্রোতের উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের শুধুমাত্র নৌকার উপর স্কোয়ার, এই যে স্কোয়ার। তাহলে এখান থেকে তোমরা একটা কাজ করে ফেলো। কীরকম কাজ তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে আসলে কিসের মান দেওয়া আছে। দেখো আমাদের এখানে দেওয়া আছে নৌকার বেগের মান কিন্তু দেওয়া আছে, বের করতে হবে স্রোতের বেগ। তাহলে নৌকার বেগের মান যেহেতু দেওয়া আছে, তার মানে এখানে আমি আরেকটা কাজ করতে পারি, নৌকাকে এপাশে নিয়ে আসলে, এই পাশে যদি নিয়ে আসি তখন 4টা থেকে একটা চলে যাবে, থাকবে আমাদের 3 নৌকার উপর স্কোয়ার। কথা বুঝতে পারছো? নৌকার উপর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 4 ইন্টু এই যে 4 ইন্টু স্রোতের উপর স্কোয়ার, এই যে স্রোত তার উপর আমাদের স্কোয়ার। এই মাইনাসটা পাশে নিয়ে গেলাম আর এইটাকে পাশে নিয়ে আসছি। তাহলে এখান থেকে আমাদের আসে যেটা, খেয়াল করে দেখো তো আমাদের আসলে কী দেওয়া আছে। নৌকার বেগ দেওয়া আছে আমাদের 2, তাহলে নৌকার বেগ কোনটা আমাদের এইটা। তাহলে এই যে 3 ইন্টু 2 এর উপর স্কোয়ার মানে আমাদের এখানে আসতেছে 4 ইজ ইকুয়াল টু আমাদের 4 ইন্টু কী বলতো এটা স্রোত, এই যে স্রোত তার উপর কী আছে আমাদের স্কোয়ার, স্রোতের মানটা বের করতে হবে। তাহলে এই 4 ক্যান্সেল আউট, থাকবে এখান থেকে আমাদের স্রোত। তাহলে স্রোতের মান যেটা হবে সেটা হচ্ছে আমাদের আন্ডার রুট অফ 3, স্কোয়ারটা বসে আসলে আমাদের আন্ডার রুট হয়ে গেল। তাহলে আন্ডার রুট অফ কী থাকে এখানে 3। তাহলে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে আমাদের এখানে নিম্নেও স্রোতের বেগের যে মানটা হবে সে মানটা হবে আমাদের কত বলতো, √3 একক। আসি আমরা 8 নম্বর এক্সাম্পলে। দেখো এটা আমাদের সহজ একটা ম্যাথ। বলতেছে একটি নদীতে নৌকার বেগ স্রোতের অনুকূলে হচ্ছে আমাদের এত। আচ্ছা, স্রোতের অনুকূলে কথা বলছে, তোমাদের আমি শিখাইছিলাম যে অনুকূল বলতে বোঝাবে যেটা সেটা হচ্ছে আমাদের নৌকা যোগ হচ্ছে আমাদের স্রোত, ঠিক আছে। আর প্রতিকূল যেটা বোঝাবে সেটা হচ্ছে আমাদের নৌকা মাইনাস কি বলতো আমাদের স্রোত। তার মানে অনুকূলে বেগ হলে একই দিকে হবে আর প্রতিকূল হলে বিপরীত দিকে হবে। আর যেহেতু নৌকাকে স্রোতের অপোজিটে যাওয়া লাগবে সেহেতু প্রতিকূলের বেগের সময় নৌকার বেগটা আগে লিখবা। হ্যাঁ, তো এখানে আমাদের বলতেছে যেটা যে স্রোতের অনুকূলে যে বেগটা, এইটার ক্ষেত্রে আমাদের নৌকা যোগ স্রোত, এই যে নৌকা যোগ স্রোত এই মানটা যেটা, সেই মানটা হচ্ছে আমাদের 18। আর প্রতিকূলে যে বেগটা অর্থাৎ এইটা নৌকা মাইনাস স্রোত, এইটা হচ্ছে আমাদের কত বলতো আমাদের এখানে 6। তাহলে এই দুটাকে আমি যোগ করে নিলে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকতেছে আমাদের 2 ইন্টু নৌকা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 18 আর 6 মিলে 24। তাহলে শুধুমাত্র নৌকা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কত বলতো 12। তাই নৌকার মান 12 হলে তুমি বুঝতে পারতেছো এখানে স্রোতের যে বেগটা হবে 12 সময় কত যোগ করলে 18 আসে, অবশ্যই 6। তাহলে আমি এটা বুঝতে পারলাম এত কিলোমিটার পার আওয়ার, এবং এটা হচ্ছে আমাদের এত কিলোমিটার পার আওয়ার। নৌকার বেগ পেয়ে গেছি, স্রোতের বেগ পেয়ে গেছি। এখন বলতেছে নৌকাটি কত বেগে কোন দিকে চালনা করলে ঠিক অপর পাড়ের বিপরীত বিন্দুতে পৌঁছাতে পারবে। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারলাম যদি আমাদের এটা নদী হয় এবং এটা যদি আমাদের ডি হয়, নদীর প্রস্থ, তাহলে স্রোত যাচ্ছে এইদিকে, দ্যাট ইজ 6, আর আমাকে পৌঁছাইতে হবে এই পয়েন্টের ঠিক বিপরীত পয়েন্ট, এই পয়েন্টের অপর পাড়ে ঠিক বিপরীত পয়েন্ট এইটা, তার মানে লব্ধি যাবে এই বরাবর, দ্যাট ইজ লব্ধি। তার মানে আমাকে নৌকা নিয়ে পাড়ি দিতে হবে অবশ্যই স্থলকোণে, এটা নৌকা। তাহলে তোমরা আমাকে বলো নৌকার বেগটা আমাদের কত, এখানে 12। তো খেয়াল করে দেখো তো স্রোতের বেগ যা, নৌকার বেগটা স্রোতের বেগের কয় গুণ, দ্বিগুণ, এবং লব্ধি যাচ্ছে ঠিক সোজাসুজি বরাবর, যার ফলে এখানে আমাদের আলফা যেটা হবে, এই আলফাটা হবে আমাদের 100 কত বলতো 20 ডিগ্রি। এটা নতুন করে করার দরকার নেই, তোমরা ওই যে এইভাবে করতে পারো, যেখানে যেহেতু থিটার মান 90 ডিগ্রি, এখান থেকে করতে পারো, ওভাবে করে নিবা। তাহলে এখানে আমি বুঝতে পারতেছি আলফার মান আমাদের 120 ডিগ্রি, অর্থাৎ নৌকাটিকে স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে চালনা করলে ঠিক অপর পাড়ের বিপরীত বিন্দুতে কী হবে, পৌঁছাতে পারবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আলফার মানটাই আমাকে চাচ্ছিল এখানে। তো তোমরা আলফার মানটা ওই যে সামুদ্রিক সূত্রের দিক নির্ণয় করা থেকে বের করতে পারবো। বারবার আমি দেখাচ্ছি, এই জন্য আমি ম্যাথটা করলাম না, জাস্ট তোমাদের একটু হিন্ট দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা একটা কাজ করি, আমরা যে বোর্ড কোশ্চেনগুলো আমাদের আছে, হ্যাঁ, সেই বোর্ড কোশ্চেনে আমরা সমস্যার সমাধানে চলে আসি আমরা ঢাকা বোর্ড 2023 সালের আমাদের সমস্যা সমাধানে। তো এখানে তোমরা এক্সাম্পলটা দেখতে পাচ্ছ, বলতেছে 1 কিলোমিটার প্রস্থের একটি নদী পার হওয়ার জন্য দুজন সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রথম সাঁতারু 6 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের
প্রতিকূলে 60 ডিগ্রি কোণে এবং দ্বিতীয় সাঁতারু 6 কিলোমিটার/আওয়ার বেগে আড়াআড়িভাবে সাঁতার শুরু করেন। স্রোতের বেগ হচ্ছে আমাদের 3 কিলোমিটার/আওয়ার। তো আমাদের চিত্রটা একটু আমাদের আসলে দেখে নিতে হবে, আসলে চিত্র কী বলে। তো তোমরা একটু চিত্রটা দেখো, আমাদের কোশ্চেনটা তোমরা দেখতেই পাইলা। এখন আমরা একটু চিত্রে চলে যাই। চিত্র বলতেছিল যে আমাদের এখানে নদীর প্রস্থ যেটা, সেটা হচ্ছে আমাদের ডি, এটা হচ্ছে আমাদের 1 কিলোমিটার। ওকে, তারপর কি বলতেছে, এখানে দুজন সাঁতারু আছে। তো তার আগে একটা কাজ করে ফেলি আমরা। স্রোতের বেগ আমাদের এখানে দেওয়া আছে। স্রোতের বেগ হচ্ছে আমাদের এই যে এই পাশ বরাবর যাচ্ছে আমাদের স্রোত, এটা হচ্ছে 3 কিলোমিটার/আওয়ার। ওকে, তারপর এখানে সাঁতারু আছে আমাদের দুইজন, যেহেতু সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। প্রথম সাঁতারু কি করছে, 6 কিলোমিটার/আওয়ার বেগে স্রোতের প্রতিকূলে। তাহলে প্রথম সাঁতারু, এটা হচ্ছে 1 নম্বর সাঁতারু। তাহলে এটাকে লিখি আমরা এই যে সাঁতারু নাম্বার 1। এবং খেয়াল করে দেখো, এইখানে আমরা এভাবে বলি আমাদের লোক নাম্বার, সাঁতারু বলতে লোক 1। এবং এই বেগটা হচ্ছে আমাদের কত বেগ, 6 কিলোমিটার/আওয়ার, 6 কিলোমিটার/আওয়ার। স্রোতের সঙ্গে কত কোণ উৎপন্ন করছে, 60 ডিগ্রি, এত কোণে। এবং দ্বিতীয় সাঁতারু আড়াআড়িভাবে সাঁতার কাটা শুরু করছে। এবার দ্বিতীয় সাঁতারু অর্থাৎ লোক নাম্বার 2, এই যে আমাদের যে দ্বিতীয় লোক আছে, 2 নম্বর লোক, স্রোতের সঙ্গে অর্থাৎ কি বলছে এখানে, দ্বিতীয় সাঁতারু এত কিলোমিটার/আওয়ার বেগে আড়াআড়ি সাঁতার শুরু করছে। আড়াআড়ি বলতে লম্বালম্বিভাবে সাঁতার শুরু করছে। ওকে, তাহলে এবার গ নাম্বার কোশ্চেন যেটা বলতেছে, গ নাম্বার দেখো, গ নাম্বার তোমাদের কোশ্চেনটা বলতেছে যেটা, সেটা হচ্ছে প্রথম সাঁতারুর লব্ধি বেগ কত। তার মানে প্রথম সাঁতারুর আর ইজগল টু হট, এটা আমাদের একম সাঁতারু। আর 2 নম্বর ঘ নাম্বার বলছিল যে আমাদের উক্ত প্রতিযোগিতায় কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে, তার মানে কে বিজয়ী, এইটা হচ্ছে আমাদের কথা। কে বিজয়ী হবে এইটা আমাকে বের করতে হবে। তো আমরা আসি এটাকে কীভাবে সলভ করা যায়। আমরা প্রথমে আসি গ নম্বরে, প্রথম সাঁতারুর লব্ধি বেগ চাচ্ছিল আমাদের। তো স্পষ্ট বুঝতে পারতেছি প্রথম সাঁতারু স্রোতের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে, এই কোণটা হচ্ছে আমাদের এইটা। তাহলে আমরা জানি এই টোটাল কোণটা হচ্ছে আমাদের এক সরল কোণ 180 ডিগ্রি। 180 থেকে 60 চলে গেলে থাকবে আমাদের এখানে আলফার মানটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। তার মানে আমাদের এখানে বোঝা শেষ, প্রথম সাঁতারু আমাদের স্রোতের সঙ্গে 120 ডিগ্রি কোণে যাত্রা আরম্ভ করছিল। সেক্ষেত্রে আমাদের লব্ধি যেটা হবে আর ইজগল টু হচ্ছে আমাদের আন্ডার রুট অফ, তোমাদের জানা আছে, অথবা আরটা অন্যভাবে বের করা যাবে। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। তাহলে আর এর মান কত হয় আমাদের বলো তো, আমাদের সাঁতারুর উপর স্কোয়ার অর্থাৎ 6 উপর স্কোয়ার, নৌকার উপরে স্রোতের উপরে স্কোয়ার, 3-এর উপরে স্কোয়ার, প্লাস 2 ইন্টু কত হবে, সাঁতারু ইন্টু নৌকা ইন্টু cos 120, এই যে cos 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের ক্যালকুলেশন করে আর সমান আসতেছে আন্ডার রুট অফ 36 যোগ 9 যোগ cos 120-এর মান হচ্ছে -হাফ, কাটাকাটি করলে আমাদের প্লাস মাইনাসে মাইনাস 3-6 কত বলতো 18। তাহলে এখান থেকে আমাদের থাকে আর ইজগল টু আন্ডার রুট অফ 36 থেকে 18 চলে গেলে আমাদের থাকে 18 সঙ্গে 9 যোগ করলে 27। ঠিক আছে, তাহলে এখানে আমাদের আর এর যে মানটা, আর এর মানটা আমরা পাইছি 27 কি বলতো আন্ডার রুট অফ 27 কিলোমিটার/আওয়ার। এবং আর এর মানটা যেটা আসে আমাদের, এইটা মানটা আমাদের অ্যাকচুয়ালি এক্সাক্ট যে মানটা আসে, এই মানটা আমাদের আসে কত, আসে আমাদের এখানে 5.20, এটা আসে আমাদের 5.20 কিলোমিটার/আওয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো। আর 27কে চাইলে আরেকভাবে লেখা যাবে, কীভাবে লেখা যাবে, আন্ডার রুট অফ 3 9 27 না, তাহলে 9 গুণন 3, তার মানে আসবে 3√3। ঠিক আছে, আর ওটা করলে আমাদের আসবে 5.20 এত কিলোমিটার/আওয়ার। আর মান পাইছি। এবার বলতেছে কোন সাঁতারু আগে নদী পার হতে পারবে, এটা আমাকে বের করতে হবে ঘ নম্বরে। তো আরও সোজা এটা। এখন তুমি আসো প্রথম সাঁতারুর ক্ষেত্রে, এই যে প্রথম সাঁতারুর ক্ষেত্রে, প্রথম সাঁতারুর কী বলতো আমাদের জন্য, প্রথম সাঁতারুর জন্য দেখি তো ভাই কী আসে। প্রথম সাঁতারের জন্য আমাদের প্রয়োজনীয় সময় নদী পার হওয়ার জন্য, সেটাকে আমি বললাম T1 সমান সূত্র জানা আছে, ইউনিট সূত্র একদম ফেলাই দিবা, নদীর প্রস্থ D ডিভাইড বাই এই যে নৌকা সাইন আলফা। তাহলে এখান থেকে T1 ইজগল টু আসবে আমাদের D এর মান হচ্ছে আমাদের 1 কিলোমিটার। নৌকার মান প্রথম সাঁতারুর ক্ষেত্রে কত 6, বেগের মান তো সেম। এখানে সাইন কত বলো তো 120, প্রথম সাঁতারুর আলফার মান বের করছি আমরা যেটা, ঠিক আছে 120 বসাইছিলাম, দেখো 120 না, 120 এখানে দেওয়া আছে কোশ্চেনে। তাহলে এখানে থাকে আমাদের 1 ডিভাইড বাই 6 ইন্টু সাইন 120-এর মান হচ্ছে আমাদের √3/2, তার মানে ভাগ হয়ে গেলে 2 উপরে গিয়ে গুণ হয়ে যাবে, থাকবে আমাদের T1 ইজগল টু হচ্ছে আমাদের কাটাকাটি করলে 1 ডিভাইড বাই 3√3, এত কি বলতো আমাদের আওয়ার। তারপর দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে তোমরা একইভাবে বলবা, এই যে দ্বিতীয় সাঁতারুর জন্য এই যে সাঁতারুর কি বলতো আমাদের জন্য, দ্বিতীয় সাঁতারুর জন্য কি হচ্ছে আমাদের T2 ইজগল টু হচ্ছে আমাদের D ডিভাইড বাই নৌকা সাইন আলফা। তাহলে এখন তুমি বুঝতে পারতেছো T2 ইজগল টু হবে আমাদের 1 ডিভাইড বাই নৌকার মান তো 6ই, কারণ দুইটার ক্ষেত্রে বেগ সমান, জাস্ট কি ছিল কোনটা ভিন্ন ছিল, সাইন আলফার জায়গায় এখানে সাইন কত ডিগ্রি ভাই 90 ডিগ্রি, দেখো 90 ডিগ্রি দ্বিতীয় সাঁতারুর জন্য এই যে 90 ডিগ্রি। তাহলে এটা আলফার মান হচ্ছে দ্বিতীয় সাঁতারুর ক্ষেত্রে 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের আসে T2 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 ডিভাইড বাই এখানে আমাদের 6, সাইন 90 ডিগ্রি আমাদের 1, তাহলে এত কি বলতো আমাদের আওয়ার। তাহলে তোমরা আমাকে বলো তো কোন মানটা বেশি আমাদের। তোমরা যদি এটাকে এভাবে রাখতো তাহলে সুবিধা হইতো মনে হয়, সবচেয়ে কাটাকাটি না করে। এখানে পাচ্ছি 2 ডিভাইড বাই কত 6√3 এত আওয়ার, আর এখানে 1 ডিভাইড বাই এত।
তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে এখানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের কোন ক্ষেত্রে বেশি হচ্ছে বলো। আমরা যদি ক্যালকুলেটর চাপাই নেই সেক্ষেত্রে আমাদের যেটা আসবে 1/8, এইটা মান আসবে আমাদের T2 মান আসবে কত আসে মানটা এখানে, এটা মান আসবে 0.167 এত কি বলো তো আমাদের আওয়ার। আর এইটার মান আসবে তোমরা বুঝতে পারতেছো T1 এর মান যেটা আসবে, T1 এর মান আমাদের আসবে যেটা সেটা হচ্ছে আমাদের কত আসে, এটা আমাদের 0.192 এত আওয়ার। তাহলে ভাই কোনটাতে বেশি সময় লাগতেছে? এই ক্ষেত্রে বেশি লাগতেছে সময়, আর এই ক্ষেত্রে আমাদের সময় কম লাগতেছে। আর স্বাভাবিকভাবে এটা তো হবেই, কারণটা কি আমি তোমাদের শিখেছিলাম ন্যূনতম সময়ে নদী পারাপারের জন্য অবশ্যই আলফার মানটা কত হবে 90, যার ফলে আসলে কোশ্চেন দেখেই বোঝা যাচ্ছে দ্বিতীয় লোকটা বিজয়ী হবে, কোন লোকটা বিজয়ী হবে না, প্রথম লোকটা বিজয়ী হবে না। অর্থাৎ প্রথমে নদী পার হবে দ্বিতীয় লোক, পরের নদী পার হবে আমাদের কোন লোক, প্রথম লোক। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি আমাদের এখান থেকে T2-র মানটা হচ্ছে আমাদের কম, T1 এর মানটা হচ্ছে আমাদের বেশি, যার ফলে নদী প্রথমে পার হবে আমাদের কোন লোক বলো তো, দ্বিতীয় জন। এই দ্বিতীয় জন প্রথম পার হবে, এই যে প্রথমে নদী পার হবেন, এই যে পার হবেন। তাহলে এখানে আমাদের ঘ নাম্বারটাও শেষ হয়ে গেল। আমরা এবার চলে আসি আমাদের পরবর্তী এক্সাম্পলে। চলে আসা যাক আমাদের রাজশাহী বোর্ড, দিনাজপুর বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড 2023 সালে। তো আমাদের এখানে ভেক্টর আকারে দেওয়া ছিল আর কি স্রোতের বেগের মানটা এবং নৌকার বেগের মানটা। জাস্ট আমি মানগুলোকে জাস্ট কনভার্ট করে নিয়েছি এবং ঘ নাম্বারে একটা কোশ্চেনই ছিল, গ নাম্বারে ছিল সম্ভবত অন্য কিছু, নদী নৌকা রিলেটেড না, যার ফলে আমি কোশ্চেনটা লিখে নিছি। তো বলতেছে যদি নৌকার বেগ এত একক এবং স্রোতের বেগ এত একক হয় তবে সর্বনিম্ন পথে নদী পার হতে কয় মিনিট সময় লাগে? 2 মিনিট সময় লাগে। তখন প্রথম ক্ষেত্রে কিন্তু আমাদের দেওয়া আছে। ওকে, তারপর বলতেছে যদি নৌকার মাঝি ন্যূনতম সময় নদী পার হতে চায় তবে সে প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা এটা আমাকে দেখাইতে হবে। তো এটা জাস্টিফাই করতে হবে। কীভাবে জাস্টিফাই করবো? দেখো ম্যাথটাকে প্রথমে বুঝতে হবে ভাই কী বলতেছে। তো আমাদের কোশ্চেন যেটা আমাদের চাচ্ছে যেটা সেটা হচ্ছে যদি নৌকার মাঝি ন্যূনতম সময়, আচ্ছা ন্যূনতম সময় কখন হবে? আমি তোমাদের বলছিলাম ন্যূনতম সময় হবে তখনই যখন আলফা সমান হবে 90 ডিগ্রি। নদী পার হতে চায় তবে সে প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা এটা আমাকে দেখাইতে হবে। প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা দেখাইতে হবে। তাহলে ব্যাপারটা এরকমটা, সিনারিওটা এরকমটা আসবে। তুমি যদি এই দিক বরাবর পাড়ি দাও, স্রোত তো আছে তোমাদের এখানে, তাহলে তোমাকে নৌকা নিয়ে যাবে এই দিক বরাবর। তাহলে আমাকে দেখাইতে হবে এখান থেকে, তুমি একটু ভাবো, এই দিক বরাবর পাড়ি দিলে সেটা হচ্ছে ন্যূনতম সময়। তাহলে ন্যূনতম সময়ে তার মানে এই কোনটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, দ্যাট ইজ এইটা হচ্ছে আমাদের আলফা ইজ ইকুয়াল টু 90। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম যে যখন আমি 90 ডিগ্রি কোণে পাড়ি দিব তখন স্রোত আমাকে ধাক্কাবে, যার ফলে লব্ধি যাবে আমাদের এদিক বরাবর, দ্যাট ইজ আর হচ্ছে আমাদের এটা। তখন আমি স্পষ্ট বুঝতে পারতেছি এখানে চিত্র দেখাচ্ছে আমাকে যে নদীর প্রস্থ অপেক্ষা, এটা হচ্ছে নদীর প্রস্থ ডি, প্রস্থ অপেক্ষা আমাদের এখানে যে স্মরণটা হচ্ছে নদী পাড়ি যে দিচ্ছি আমি, এই দূরত্বটা আমাদের বেশি হচ্ছে, এখানে দেখাইতে হচ্ছে। বুঝতে পারতেছি আমরা। তো আমরা একটা কাজ করবো, প্রথমে আমরা এই যে প্রথম যে কনসেপ্ট আছে এই এতটুকু লাইন, এখান থেকে আমরা ডির মানটা বের করবো, এখান থেকে ডি বের করবো। তারপরে আমরা নদী পারাপারের জন্য সময় বের করব এবং এখান থেকে আমরা কি করব, এই ক্ষেত্রে সময় বের করব, এখান থেকে আমরা এইখান থেকে এই দূরত্ব বের করব, বের করে দেখব ডি এর মানটা মানে এই দূরত্বটা ডি এর মানের চেয়ে কম নাকি বেশি। যদি বেশি হয় তো বেশি, কম হলে তো কম, ব্যাস এতটুকুই কথা। তো আমরা একটা কাজ করে ফেলি, আমরা প্রথমে স্টেটমেন্টটা আসি। আমাদের এখানে প্রথম কি সত্য মতে, আমাদের প্রথম সত্য মতে আমাদের কি বলতেছে বলো তো, বলতেছে নৌকার বেগ এত, তার মানে আমি স্পষ্ট বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের স্রোতের বেগের মান হচ্ছে √18, নৌকার বেগ হচ্ছে আমাদের এত 38, √38। সর্বনিম্ন পথ কেমন হবে ভাই? স্থূলকোণে পাড়ি দিলে, স্থূলকোণে কত নৌকার বেগ? √38। তাহলে সর্বনিম্ন পথে কখন যাওয়া হবে? এই নদীর প্রস্থ বরাবর গেলে, এই বরাবর। তাহলে এবার লব্ধি যদি এদিক বরাবর যায়, লব্ধি আমাদের যাচ্ছে এদিক বরাবর, তাহলে আমি এখানে স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের এখানে সময় কতটুকু হবে। সময় এটা অনায়াসে বের করা যাবে। সময় কীভাবে বের করবা বলছিলাম তোমাদের মনে হয় জানা আছে। এক্ষেত্রে সময় কেমন বের করবো? সময় ডি ইকুয়াল টু হচ্ছে আমাদের নদীর প্রস্থ ডিভাইড বাই, নদীর প্রস্থ হচ্ছে আমাদের এতটুকু ডি, কথা বুঝো, নদীর প্রস্থ ডিভাইড বাই কি হচ্ছে আমাদের নিচে প্রস্থ বরাবর নৌকার বেগ। তাহলে এবার প্রস্থ বরাবর নৌকার বেগ মানে কি বেগ? এবার লব্ধি বেগ মানে কি? এবার আমাদের আর। তাহলে এখন এখানে কথা হচ্ছে আমাদের টি এর মান জানা, আর এর মান জানা, আছে না? হ্যাঁ জানা আছে। কিভাবে জানা আছে? এইটা 38, এটা আমাদের কত? √18। তাহলে এখানে আর এর মান বের করা যাবে না? অবশ্যই আর এর মান বের করা যাবে। তাহলে তুমি এখান থেকে পাশে না এখানে লিখে নাও আর এর মানটা কেমন বের করবা। তাহলে বলো এখান থেকে আমাদের আর এর মান তাহলে কত আসতেছে বলো তো, এখানে মাথা ঠান্ডা করে বলো। আর এর উপরে স্কোয়ার, সমকোণী ত্রিভুজ, অতিভুজ এইটা আমাদের, তাহলে আর উপরে স্কোয়ার প্লাস 18 উপরে স্কোয়ার মানে √18, তার উপরে আমাদের স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের √38 উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে আমাদের আসে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 38 - 18। তাহলে এখান থেকে আমাদের আর ইজ ইকুয়াল টু হবে আমাদের কত থাকে এখানে? 20, তাই না? 20 না? হ্যাঁ 20। তাহলে এখান থেকে আমাদের 20 না? হ্যাঁ 20, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের আসে যেটা সেটা হচ্ছে আমাদের আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের নিচে লিখি আমরা, এখান থেকে আমাদের আর ইজ ইকুয়াল টু আসে 4 × 5 = 20, তাই না? তাহলে 4 × 5, তার মানে এখানে আমাদের আর সমান আসে আমাদের কত আসে বলো তো, এখানে আসে আমাদের 2√5,
এই যে 2√5। তাহলে আমরা আর এর মান পেয়ে গেছি। তাহলে আর এর যদি মান পেয়ে যাই তাহলে আমরা ডি এর মান পাবো। তাহলে বলো, কারণ টি এর মান আমাদের দেওয়া আছে যে ন্যূনতম পথে নদী পাড়ি দিতে এতটুকু সময় লাগছে। তো ওকে, তাহলে আমরা এখান থেকে কাজ করি, ডি ইজ ইকুয়াল টু হবে আমাদের টি ইন্টু আমাদের আর। তাহলে এখান থেকে আমাদের ডি ইজ ইকুয়াল টু আসবে, টি এর মান কত আমাদের, কয় মিনিট সময় লাগছে, 2 মিনিট, মানে হচ্ছে 120 সেকেন্ড, ইন্টু আর এর মান কতটুকু আমাদের, আর এর মান হচ্ছে আমাদের কতটুকু, এতটুকু মানে হচ্ছে আমাদের 2√5। তাহলে এখান থেকে আমাদের ডি এর মান যেটা আসে, ক্যালকুলেটর চাপাই দিলে আমাদের কত আসবে, এটা আসবে আমাদের 120 গুণন হচ্ছে আমাদের 2 গুণন কত বলতো আমাদের √5, তাই না, √5। এইখানে অ্যান্সার আসে আমাদের 536.65, 536.65। এত কি বলতো আমাদের, যেহেতু দূরত্ব দেওয়া আছে এত একক, দূরত্বের একক কি সেটা আমাদের দেওয়া নেই, শুধুমাত্র আমরা একক হিসাবে কল্পনা করতেছি সবগুলো। ওকে, ভালো কথা, ফাইন। আমরা দূরত্বের মান পাইছি, দূরত্ব বলতে এখানে নদীর প্রস্থ পাইছি, আমরা নদীর প্রস্থ পাইছি আমাদের এত একক। ওকে, ফাইন। এবার আমরা চলে আসি, দেখো নদীর প্রস্থ যেহেতু পাইছি, তার মানে আমরা এবার পরেরটা আমরা সলভ করতে পারবো। এবার কি বলছে, যদি নৌকার মাঝি ন্যূনতম সময়ে নদী পার হতে চায়, তাহলে আমরা আসি দ্বিতীয় ক্ষেত্রে। এই যে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি বলতেছে ভাই, দ্বিতীয় ক্ষেত্রে ন্যূনতম পথে না সময়, ন্যূনতম সময় নদী পার হওয়া লাগবে। তার মানে অবশ্যই এবার মাঝি পাড়ি দিবে এই দিক বরাবর। তাহলে এটা হচ্ছে আমাদের √38, এটা হচ্ছে আমাদের স্রোতের বেগ, দ্যাট ইজ √18। তাহলে এই দুটো লব্ধি যাবে কোন দিকে ভাই, লব্ধি এই দুটো যাবে আমাদের এই বরাবর। তাহলে লব্ধি যদি আমাদের এই দিক বরাবর যায়, তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি, দ্যাট ইজ আর। তাহলে এবার দেখি তো আমাদের এক্ষেত্রে নদী পার হতে আমাদের সময় কতটুকু লাগে এই ক্ষেত্রে। তাহলে তোমরা আমাকে বলো, একটু মাথা ঠান্ডা করে বলো, এটা ছিল আমাদের স্রোত, এটা আমাদের স্রোত, এটা তো বুঝতে পারতেছো বাদ বাকিটা, আর এটা হচ্ছে আমাদের লব্ধি, দ্যাট ইজ আর। তো বলো এবার মাথা ঠান্ডা করে বলো, এখানে আমাদের এই যে কোণটা, এই কোণটা কিন্তু আমাদের আলফা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এবার একটা কাজ করি, আমরা আর এর মানটা আগে বের করে নিই, দেখি তো আমাদের আর এর মান কতটুকু আসে। তাহলে বলো, এখান থেকে এই বরাবর আমাদের লব্ধি যেটা হচ্ছে, তাহলে আমাদের আর ইজ ইকুয়াল টু হবে √, যেহেতু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তার মানে এটা হবে আমাদের কত আসতেছে বলো তো, একবারে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে রুট ভেক্টর মধ্যবর্তী কোণ কী হবে আমাদের, এটার উপর স্কোয়ার, এটার উপর স্কোয়ার নাকি। তাহলে √38 তারপরে স্কোয়ার, তার মানে শুধুমাত্র 38 প্লাস √18 তার উপর স্কোয়ার, মানে শুধুমাত্র 18। তাহলে এখান থেকে আমাদের আর ইজ ইকুয়াল টু আসছে আমাদের √56 এত। তাহলে এখান থেকে আমাদের আর এর মান আমরা পাচ্ছি আমি এতটুকু। ওকে, ফাইন, এটাকে রাখলাম। এবার দেখি তো এই ক্ষেত্রে আমাদের সময় কতটুকু লাগে, সময় তো আমাদের ন্যূনতম সময় লাগবে, দেখি তো ন্যূনতম সময়টা কতটুকু। তাহলে এই ক্ষেত্রে আমাদের টি মিনিমাম যেটা হবে সেটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ। আমি তোমাদের বলছিলাম কনসেপচুয়াল লেকচারগুলোতে, এখান থেকে দ্বিমাত্রিক যেহেতু গতিটা, এখান থেকে এখানে যাওয়ার জন্য প্রয়োজনীয় সময়, আবার এখান থেকে এখানে যাওয়ার জন্য সময়, এবং এখান থেকে এখানে যাওয়ার জন্য সময় কেমন হবে ভাই, সেম হবে। কি হবে, সেম। কারণটা কি জানো, এখান থেকে এখানে যাওয়া যে কথা, এখান থেকে এইখানে যাওয়া যে কথা তির্যকভাবে, এখান থেকে এখানে যাওয়া যে কথা, এক্স অক্ষ বরাবর এতটুকু যাওয়া এবং ওয়াই অক্ষ বরাবর অলরেডি এতটুকু যাওয়া একই কথা। যার ফলে তির্যকভাবে এখান থেকে এখানে যাওয়ার জন্য যদি 5 মিনিট সময় লাগে, তাহলে অলরেডি তুমি বলছো যে এখান থেকে এখানে যাওয়ার যে কথা, এক্স অক্ষ বরাবর এতটুকু পাড়ি দিয়েছো তুমি, অলরেডি যাওয়া হয়ে গেছে, আর ওয়াই অক্ষ বরাবর এতটুকু নদীর প্রস্থ তোমার পাড়ি দেওয়া হয়ে গেছে। যার ফলে এখান থেকে এখানে যাওয়ার জন্য 5 মিনিট লাগলে, এখান থেকে এখানে যাওয়ার জন্য 5, এখান থেকে এখানে যাওয়ার জন্য 5। যার ফলে আমরা বলি এই ক্ষেত্রে নদী পাড়ি দিতে সময় যদি টি মিনিট লাগে, তাহলে এখান থেকে এখানে আসার জন্য টি মিনিট, এখান থেকে এখানে আসার জন্য টি মিনিটের সময় লাগবে। কথা বুঝো। তাহলে এখানে আমাদের দেখি তো নদী পাড়ি দিতে সময় কতটুকু লাগে। তাহলে এখানে আমাদের টি ইজ ইকুয়াল টু হবে আমাদের নদীর প্রস্থ তো আমরা এবার পাইছি, নদীর প্রস্থ কতটুকু আমাদের এইটা মানে এইটা একবারে বসাই দিই 120 2√5, আর নিচে হচ্ছে আমাদের কি বলতো 120 2√5, নিচে আমাদের কি বলতো, নিচে আমাদের বলছিলাম নদীর প্রস্থ ডিভাইড বাই প্রস্থ বরাবর বেগ। তাহলে প্রস্থ বরাবর বেগ কোনটা আমাদের, এইটা বলতে আমাদের √38, এই যে √38। তো আমরা একটা কাজ করে ফেলি, সবচেয়ে ভালো হবে যেটা আমরা একটু ক্যালকুলেশন করে নিই আমাদের এক্ষেত্রে আমাদের সময়টা কতটুকু লাগে। তো দেখি তো আমাদের এক্ষেত্রে সময় কতটুকু লাগে, সময়টা আমাদের এটাই লাগতেছে, আমরা একবারে যেহেতু হিসেব করবো এত কিছু না লিখি। ওকে, এটা বুঝতে পারছো তো, হ্যাঁ বোঝা শেষ। এখন তোমরা আমাকে বলো, মাথা ঠান্ডা করে বলো, আমি বলছিলাম এখান থেকে এখানে যাওয়ার জন্য সময়, এখান থেকে এখানে যাওয়ার জন্য সময় এবং এখান থেকে এখানে যাওয়ার জন্য সময় আমাদের সেম হবে। যার ফলে আমরা যে সময়টা বের করছি সেটা হচ্ছে আমাদের এখান থেকে এখানে যাওয়ার জন্য সময়, সেটা হচ্ছে এইটা, এখান থেকে এখানে যাওয়ার জন্য সময় যায়, এখান থেকে এখানে যাওয়ার জন্য সময় তাই। তাহলে বলো তো এখান থেকে এখানে যাওয়ার জন্য আমাদের কতটুকু পথ পাড়ি দিতে হবে। তাহলে এবার আমরা আসি, কি আসবো, আমরা এইখানে লিখি, এইখানে লিখলাম, এটা মিশাই দিলাম, এইদিকে মিশাই দিলাম, ঠিক আছে। এবার এই দিকে একটু লিখি, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে বলো এখান থেকে এখানে যাওয়ার জন্য সময় কতটুকু আমাদের। তাহলে আমরা লিখবো এবার, কি লিখবো আমরা, যে লব্ধি বরাবর সরণ, এই যে লব্ধি বরাবর আমাদের সরণ যেটা হচ্ছে, সরণটা হচ্ছে আমরা নাম দেই, এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তাহলে বলো লব্ধি বরাবর সরণ যেটা হবে সেটা হচ্ছে আমাদের এস অফ এবি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ভি অফ এবি ইন্টু টি অফ এবি। তাহলে এখান থেকে আমাদের এস অফ এবি যেটা হবে সেটা হবে আমাদের ভি অফ এবি, মানে কি ওই বরাবর বেগ মানে হচ্ছে লব্ধি বেগ আর টি অফ এবি বলতে এখান থেকে এখানে যাওয়ার জন্য সময়, এখান থেকে এখানে যাওয়ার জন্য সময় যা, নদী পার হতে সময় তাই, তার মানে এইটা বলতে আমরা নর্মাল টিটা বসাই দিব, এখানে টিটা বসাই দিব। তাহলে এখানে এস অফ এবি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের আর এর মান কতটুকু ভাই, আর এর মান হচ্ছে এইটা √56 ইন্টু টি এর মান হচ্ছে আমাদের এইটা বলতে
কত 120 ইন্টু 2√5, তাই না, ডিভাইডেড বাই কত বলতো আমাদের √32। এবার আমাদের ক্যালকুলেশন করলে কত আসে আমাদের, দেখো তো এস অফ এবি 651.47 এত কি বলতো আমাদের এত একক। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারলাম আমি যখন দ্বিতীয় ক্ষেত্রে এই ন্যূনতম সময় পাঠিয়ে দিচ্ছি তখন আমাদের লব্ধি বরাবর যে সরণটা হচ্ছে সেই সরণটা হচ্ছে আমাদের 651.47 এত একক। তাহলে আমাদের নদীর প্রস্থ কতটুকু ভাই, নদীর প্রস্থ ছিল আমাদের 536.65। তাহলে আমি প্রস্থ অপেক্ষা বেশি পরিমাণ দূরত্ব পাড়ি দিচ্ছি না, অবশ্যই বেশি পরিমাণ দূরত্ব পাড়ি দিচ্ছি, যার ফলে ঘ নম্বরের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আমাদের এখানে দেখা যাচ্ছে যে দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ ন্যূনতম সময়ে নদী পাড়ি দিতে গেলে আমাদের যে প্রস্থ আমাদের যে তোমার লব্ধি বরাবর যে সরণটা সেই সরণটা আমাদের নদীর প্রস্থ অপেক্ষা কী হয় বেশি হয়। ব্যাস এতটুকু কথা বলে দিলে যথেষ্ট। আর এভাবে তুমি যখন করবা বুঝে যখন করবা তখন তোমার কাছে অন্যরকম একটা ভালো কাজ করবে। দেখো অনেক বেশি সহজ, ম্যাথটাকে কোনোভাবে কঠিনভাবে নিবা না, জাস্ট আমি যেভাবে সিম্পলিফাই করে তোমাদের সুন্দরভাবে করাই দিচ্ছি জাস্ট সেভাবে দুই একবার দেখো, দেখলেই A to Z বুঝতে পারবা। ওকে, আমরা এবার চলে যাই পর এক্সাম্পলে। আমরা চট্টগ্রাম বোর্ড 2023 সালের সমাধানে তোমরা স্ক্রিনে উদ্দীপকটা দেখতে পাচ্ছ। এখানে যে ঘটনা ঘটছে এখানে আমি একটু তোমাদের স্ক্রিনের উদ্দীপকটা একটু লিখে রাখি তাহলে তোমার সুবিধা হবে। এটা একটা নদী আর নদীর হচ্ছে দুটার ধার, একটা তোমার কিনারা, এটা হচ্ছে নদীর একটা কিনারা, ঠিক আছে। তো এই পয়েন্টের নাম দিচ্ছে নদীর, এটা হচ্ছে সি পয়েন্ট, আর এই পয়েন্টের নাম দিচ্ছে হচ্ছে আমাদের বি পয়েন্ট। তো এটা আমাদের রাস্তা, কিন্তু রাস্তার এখানে এই পয়েন্টে আমাদের একটা গাড়ি আছে, এটাকে এই পয়েন্ট বলতেছে। এখানে যদি আমাদের একটা গাড়ি থাকে, খেয়াল করতে হবে একটা গাড়ি আছে এবং গাড়িটা এই সামন দিকে চলতেছে এবং এটাই বলতেছে, দেখো কি বলতেছে চিত্রে বিসি নদীর কিনারা ঘেঁষে চলা একটি রাস্তা এবি হচ্ছে আমাদের একটা রাস্তা। বলতেছে নদীতে স্রোতের বেগ হচ্ছে আমাদের এখানে স্রোত, তাহলে স্রোতের বেগ হচ্ছে আমাদের কত, স্রোতের বেগ হচ্ছে আমাদের 2 মিটার/সেকেন্ড। তারপর এখানে বলতেছে আবার নৌকার যে বেগটা সে নৌকার বেগ দেওয়া আছে মনে হয়, নৌকার মাঝি যে বেগটা সেটা হচ্ছে আমাদের 4 মিটার/সেকেন্ড। ওকে, বলতেছে রাস্তায় গাড়ির গতিবেগ হচ্ছে 15, তাহলে এই গাড়ির গতিবেগ হচ্ছে আমাদের 15 মিটার/সেকেন্ড। তারপর বলা আছে বি স্টেশনে 40 সেকেন্ড যাত্রা বিরতি দেয়। এ থেকে বিতে গাড়ি যখন পয়েন্ট থেকে বি পয়েন্টে যখন গাড়ি আসে তখন 40 সেকেন্ড আমি লিখে রাখি যাত্রা কি বলতো আমাদের বিরতি দেয়। ওকে ফাইন, তাহলে 40 সেকেন্ড যাত্রা বিরতি দিয়েছে দিক। এবার আমাদের আর কি বলা আছে এখানে চিত্রে বলা আছে বিসি, যেটা আমাদের বিসি বলতে আমাদের এইটা নদীর প্রস্থ, এই বিসি যেটা নদীর প্রস্থ দ্যাট ইজ ডি, এটা হচ্ছে আমাদের 0.5 কিলোমিটার। 0.5 কিলোমিটার মানে হচ্ছে আমাদের 500 কি বলতো আমাদের মিটার। আর কিছু বলা আছে এখানে এবি যেটা অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে দূরত্বটা এটা হচ্ছে আমাদের 1.2 কিলোমিটার, তার মানে এটা হচ্ছে আমাদের 1200 কি বলতো আমাদের মিটার। তো আর কিছু বলা নাই। গ নাম্বারে যেটা বলছিল, গ নাম্বারটা দেখো তো তোমরা বুঝতে পারতেছো কিনা। বলতেছে মাঝি সর্বনিম্ন কত সময় নদী পাড়ি দিতে পারবে, তার মানে টি অফ মিনিমাম ইজ ইকুয়াল টু হট। আমরা গ নাম্বারটা আগে সমাধান করে রাখি। আমাদের জানা আছে যে টি মিনিমাম হওয়ার জন্য অবশ্যই আলফা ইজ ইকুয়াল টু 90 হওয়া লাগবে। সেক্ষেত্রে আমরা জানি যে আমাদের ন্যূনতম সময় যেটা হবে সেটা হবে আমাদের নদীর প্রস্থ ডি ডিভাইড বাই নৌকা সাইন আলফার মান 90 ডিগ্রি হওয়ার কারণে শুধুমাত্র সাইন 90 ডিগ্রি মানে আমাদের 1 শুধুমাত্র থাকে নৌকা। তাহলে এখান থেকে আমাদের টি মিনিমাম ইজ ইকুয়াল টু আসবে আমাদের ডি বলতে আমাদের নদীর প্রস্থ, যেটা কিনা আমাদের 500 ডিভাইড বাই নৌকার যে মানটা, সে নৌকার মান কতটুকু আসতেছে 500 ডিভাইড বাই নৌকার মান কতটুকু আমাদের, নৌকার বেগ হচ্ছে আমাদের 4, এই যে 4 ক্যালকুলেশন করলে আমাদের আসে 100 কত বলতো 25 এত কি বলতো আমাদের সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে নদী পাড়ি দিতে যে সময়টা লাগবে সেটা হচ্ছে আমাদের 125 সেকেন্ড। আমাদের গ নাম্বার কিন্তু সমাধান শেষ। এবার চলে এসে আমরা ঘ নাম্বারে। কি ব্যাপারটা বুঝতে পারছো তো? অনেক সুন্দর এবং অনেক লজিক্যাল একটা কোশ্চেন। এবার ঘ নাম্বার বলতেছে যে গাড়ি যখন এ অবস্থানে অর্থাৎ এখানে, তখন সি অবস্থান থেকে বি অবস্থানের দিকে নৌকা নিয়ে যাত্রা আরম্ভ করা হয়েছে। তাহলে সি থেকে যাওয়া লাগবে সোজা কোন দিকে, সির বিপরীত বিন্দু হচ্ছে বি পয়েন্টে। ঠিক আছে, একটু মনে বাঁকা হয়ে গেছে, তোমরা বুঝে নিও আর কি, এই তো এটা। ওকে, তারপর কি বলতেছে যে সি অবস্থান থেকে বি অবস্থানে যাত্রা উদ্দেশ্য করা, কি বলতেছে একটু ভালোভাবে পড়ি। যাত্রী যখন এ অবস্থানে তখন সি অবস্থান থেকে বি অবস্থানে যাত্রা করা নৌকার যাত্রীরা গাড়িতে উঠতে পারবে কিনা এটা আমাকে দেখাইতে হবে। অর্থাৎ আমাদের এই যে গাড়িতে এই নৌকা নিয়ে আমাদের নদী পারাপার করা যাত্রীরা গাড়িতে উঠতে পারবে কিনা এটা আমাকে দেখাইতে হবে। প্রথম কথা, আমরা সি থেকে বিতে যাওয়ার জন্য সময় দেখবো কতটুকু, অর্থাৎ নদী পাড়ি দিতে সময় কতটুকু। এখন নদী পাড়িতে দিতে সময় যা আসুক সমস্যা নেই। এখন এ থেকে বিতে গাড়ি সমবেগে চলতেছে, তাহলে এ থেকে বিতে আসার জন্য সময় লাগবে, তার সঙ্গে 40 সেকেন্ড সে যাত্রা বিরতি দিয়েছে। কথা বুঝতে পারছো? সাপোজ মনে করলাম এ থেকে বিতে গাড়ি যাওয়ার জন্য এবং 40 সেকেন্ড যাত্রা বিরতি সহ সময় লাগছে আমাদের টি, এবং নদী পাড়ি দিতে সময় লাগছে আমাদের টি অফ পাড়ি। এখন যদি এমনটা হয় যে দুটার মান সমান হয়ে গেছে,
তার মানে গাড়ি যে মুহূর্তে ছাড়া শুরু করবে সেই মুহূর্তে নদীর এপার থেকে ওপারে পৌঁছাইছি, তার মানে তখন গাড়ি ধরতে পারবে, একটা চান্স থাকে, দৌড়ে গিয়ে গাড়ি ধরবে। তারপর যদি এমনটা হয়ে যায় যে আমাদের নদী পাড়ি দিতে সময় লাগছে বেশি আর এইটার সময় লাগছে কম, তার মানে নদী পাড়ি দিতে অর্থাৎ এখান থেকে এখানে পাড়ি দেওয়ার জন্য সময় লাগছে কম, মানে এখান থেকে এখানে আসা রেস্ট নেওয়া সহ সময় লাগছে কম, আর নদী পাড়ি দিতে সময় লাগছে আমাদের বেশি, সেক্ষেত্রে আমাদের নদী পাড়ি দিতে দিতে গাড়ি চলে যাবে যাত্রা বিদ্যুৎ সহ, তখন আমরা গাড়িকে ধরতে পারবো না। তো যদি ঘটনাটা এর উল্টাটা হয়, অর্থাৎ টি এর মানটা হচ্ছে বেশি কার তুলনায়, টি অফ পাড়ি দেওয়ার তুলনায়, অর্থাৎ নদী পাড়ি দিচ্ছে আগে, মানে যে সময় গাড়িটা এখান থেকে যাবে তার আগে নদী পাড়ি দিচ্ছে, তখন সে গাড়িতে গিয়ে বসে সুন্দরভাবে ট্রাভেলিং করতে পারবে, কোনো সমস্যা নেই। ব্যাপারটা হচ্ছে এটা। তাহলে আমরা এবার একটু খেয়াল করে দেখি, তাহলে এই ক্ষেত্রে আমরা গাড়ি ধরতে পারবে, এই যে ধরতে পারবে, এই যে ধরতে পারবে, আমরা এটা দেখবো আসলে পারে কিনা। এবার আসলে মাথা ঠান্ডা করে একটু বলো আমাকে, মাথা ঠান্ডা করে বলো, যেহেতু এখান থেকে বি পয়েন্টে সোজা যাওয়া লাগবে, তার মানে অবশ্যই স্থলকোণে পাড়ি দিতে হবে। আমি একটু চিত্র দেখাই নদীর ক্ষেত্রে, এটা বি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, বি থেকে সিতে যাওয়া লাগবে, তার মানে এটা হচ্ছে আমাদের লব্ধি, দ্যাট ইজ হচ্ছে আমাদের এটা আর। তাহলে অবশ্যই নৌকা নিয়ে পাড়ি দেওয়া লাগবে স্থলকোণে, তাহলে এটা হচ্ছে আমাদের নৌকার বেগ 4, স্রোতের বেগ হচ্ছে আমাদের 2। তাহলে এখানে বুঝতে পারতেছে এই কোণটা থিটা হলে লব্ধি থিটা কোণ উপর করছে স্রোতের সঙ্গে, এটা হচ্ছে আমাদের 90, এই টোটাল কোণটা হচ্ছে আমাদের আলফা, এবং দেখে বোঝা যায় স্রোতের দ্বিগুণ, তখন আলফার মানটা যেটা হবে সেটা হচ্ছে আমাদের 120। কথা আমরা বুঝতে পারছো? তো যাই হোক, আমরা আলফার মানটা কীভাবে বের করবো কনভেনশনালি না বলে আমরা বুঝতে পারছি যে আলফার মানটা 120, বাট আমরা বের করবো কীভাবে সেটা তোমরা বলবা এখান থেকে সুন্দর হবে, যে যেহেতু লব্ধি তোমার স্রোতের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যার ফলে তোমরা বলবা tan 90 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/0 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কার সঙ্গে কোণ উৎপন্ন করছে 2 এর সঙ্গে, 2 + 4, এখানে 4 সাইন আলফা, এখানে আমাদের কস আলফা। ক্যালকুলেশন করে এখান থেকে তোমরা বলবা আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের কস ইনভার্স কত মাইনাস স্রোত ডিভাইড বাই নৌকা, না হ্যাঁ স্রোত ডিভাইড বাই আমাদের নৌকা, এই সূত্র ছিল। তাহলে এখান থেকে আমাদের আলফা ইজ ইকুয়াল টু হবে আমাদের কস ইনভার্স কত আসে মাইনাস স্রোতের মান 2 আর নৌকার মান হচ্ছে আমাদের 4, এটা মান আসবে আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 120 ডিগ্রি। তার মানে এখানে নদী পাড়ি দিতে হবে আমাদের 120 ডিগ্রি কোণে। কত ডিগ্রি কোণে? 120 ডিগ্রি কোণে। কথা বুঝিও। তাহলে পাড়ি দিচ্ছে, আলফার মান কিন্তু আমরা পেয়ে গেছি, আলফার মান 120। ওকে, এবার তোমরা আমাকে বলো, মাথা ঠান্ডা করে বলো, আলফার মান যদি আমি 120 পাই, এইদিকে লিখি তাহলে সুবিধা হবে। আলফার মান যদি আমি 120 পাই, তাহলে এবার আমি বলতে পারবো না নদী পাড়ি দিতে প্রয়োজনের সময়। হ্যাঁ জানি তো কীভাবে সেটা, টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের নদী পাড়ি দিতে প্রয়োজনের সময়, নদীর প্রস্থ ডি ডিভাইড বাই নৌকা সাইন আলফা, এই যে নৌকা সাইন আলফা, ইউনিক সূত্রটা। তাহলে এখান থেকে টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, ডি বলতে আমাদের কত কিলোমিটার, এটা 500 মিটার, 0.5 কিলোমিটার, আর নৌকার মান কত আমাদের 4 ইন্টু সাইন আলফা বলতে সাইন কত ডিগ্রি ভাই, 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের টি ইজ ইকুয়াল টু হবে আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের 500 ডিভাইড বাই 4 ইন্টু সাইন 120 মান হচ্ছে √3/2। তাহলে এখান থেকে আমাদের আসে টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 500 ইন্টু 2টা ভাগ আছে উল্টায় গেলে গুণ হবে, ডিভাইড বাই আমাদের 4 ইন্টু √3। তাহলে কাটাকাটি করলে 4 একে 4, এখানে আমাদের 125, তাহলে থাকে আমাদের টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 125 গুণ 2, তাহলে আমাদের কত আসে আমাদের 200, তাহলে 250 ডিভাইড বাই √3। এটা ক্যালকুলেশন করলে টি এর মান যেটা আসবে, তোমরা একটু চাপাই দেখো টি এর মান কত আসে, এবং এখানে টি এর মান চলে আসবে আমাদের 144.33, 144.33 এত সেকেন্ড। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে নদী পারাপার হতে আমাদের প্রয়োজনীয় সময় যেটা, সেটা হচ্ছে আমাদের 144.33 সেকেন্ড। তাহলে এখন দেখি তো এই গাড়িটা এখান থেকে এখানে আসতে কত সময় নেয়, তার সঙ্গে 40 সেকেন্ড রেস্ট নেওয়ার পর কতটুকু সময় হয়, একটু মাথা ঠান্ডা করে দেখি। তাহলে গাড়িটা যেহেতু সমবেগে এখান থেকে এখানে যাচ্ছে, কত মিটার পথ যাচ্ছে, এটা এসের মান হচ্ছে 1200 মিটার। কত বেগের যাচ্ছে, বেগের মান হচ্ছে আমাদের 15 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে দেখি তো এখান থেকে এখানে, অর্থাৎ এ থেকে বি পয়েন্টে যাওয়ার জন্য সময় কত লাগে, আমরা জানি এস সমান হচ্ছে আমাদের ভিটি। তাহলে এখান থেকে আমাদের টি ইজ ইকুয়াল টু হবে আমাদের এস ডিভাইড বাই ভি। তাহলে এখান থেকে দেখি তো আমাদের কি আসে, এটা তো লাগতেছে না আমাদের গ নাম্বারটা। তাহলে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের যেটা আসবে টি এর মানটা, সেটা হচ্ছে আমাদের এস এর মান হচ্ছে আমাদের 1200 ডিভাইড বাই ভি এর মান হচ্ছে আমাদের 15। তাহলে আমি এটা মান পাবো, যেটা এই মানটা যেটা পাবো, কত আসে এটা মানটা, এই মানটা আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 1200 ডিভাইড বাই 15, তার মানে হচ্ছে আমাদের 80 সেকেন্ড। কত সেকেন্ড? 80 সেকেন্ড। তাহলে এ থেকে বিতে যাওয়ার জন্য সময় হচ্ছে আমাদের 80, তার মানে এখানে টি অফ এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 80 সেকেন্ড, টি অফ এ বি ইজ ইকুয়াল টু 80 সেকেন্ড। তাহলে এখান থেকে এখানে যাওয়ার জন্য সময় লাগছে 80, তাহলে এখানে রেস্ট নিচ্ছে আবার কত, 40 সেকেন্ড। তাহলে মোট সময়, এই যে গাড়ির মোট সময়, তাহলে এখানে লিখে ফেলি মোট সময় অফ গাড়ি, এটা হচ্ছে আমাদের কত আসতেছে, 80 যোগ কত এখানে 40, তার মানে 80 কত 120 সেকেন্ড। তাহলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি গাড়িটা যখন এখান থেকে এখানে আসলো এবং এখানে যখন রেস্ট নিল, তখন টোটাল সময় সে ক্ষেপণ করছে কত সেকেন্ড, 120 সেকেন্ড। কিন্তু নদী পার হতে সময় কত লাগছে, নদী পার হতে সময় লাগছে আমাদের 144.33 সেকেন্ড, যার ফলে আমি স্পষ্ট বুঝতে পারতেছি নদী পার হতে বেশি সময় লাগতেছে গাড়ির অপেক্ষাকৃত সময়ের তুলনায়।
যার ফলে এখানে কি হবে, নদী পার হতে বেশি সময় লাগতেছে গাড়ির অপেক্ষাকৃত সময়ের তুলনায়, যার ফলে যাত্রীরা এই নৌকার যাত্রীরা ওই গাড়িতে উঠতে পারবে না। তো এখানে সঠিক সমাধানটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের নৌকার যাত্রীরা উক্ত গাড়িতে উঠতে পারবে না। ওকে, এরপর চলে আসি আমরা নেক্সট এক্সাম্পলে। তো এবার আমরা চলে আসি দিনাজপুর বোর্ড 2023 সালে। তো স্ক্রিনে দেখা যাচ্ছে হয়তো বা কোশ্চেনটা এখানে বলতেছিল যেটা, সেটা আমরা একটু চিত্রটা দেখে নিই আর কি, চিত্রটা যেটা বলছিল আর কি। তো এখানে বলছিল এটা পয়েন্টটা হচ্ছে আমাদের এ, আর এখানে একটা বিপরীত পয়েন্টটা ছিল আমাদের বি, আর এখানে দুইটা বেগ দেওয়া ছিল। একটা বেগ হচ্ছে আমাদের, খেয়াল করে দেখো তোমরা মনে হয় দেখতে পাচ্ছ আর কি, হ্যাঁ দেখা যাচ্ছে। একটা বেগ হচ্ছে আমাদের, এটা হচ্ছে U2, এটা হচ্ছে আমাদের U1, আর এখানে নদীর প্রস্থ যেটা ছিল এটা ছিল আমাদের ডি হচ্ছে 2 কিলোমিটার। ওকে ফাইন। এখানে স্রোতের বেগ তোমরা দেখতে পাচ্ছ, স্রোতের বেগকে তারা বলতেছে কত, স্রোতের বেগ যেটা আমাদের ভি, এটা বলতেছে 8 কিলোমিটার পার আওয়ার। আর নৌকার যে বেগটা, তার মানে এখানে U1 এবং U2 অর্থাৎ নৌকার বেগের মান দুটাই সমান, এটা হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। ওকে ফাইন। তারপর বলতেছে এখানে আমাদের এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আর এই যে কোণটা আছে আমাদের টোটালটা, এই কোণটা আছে আমাদের 60 ডিগ্রি। হ্যাঁ, তো এবার কোশ্চেন নাম্বার দেখি তো আমাদের গয়ে কি বলতেছে। গয়ে বলতেছিল প্রথম মাঝির লব্ধি নির্ণয় করো। গ নাম্বার হচ্ছে আমাদের প্রথম মাঝির, একম মাঝির কী বলতো আমাদের লব্ধি, এইটা আমাকে বের করতে হবে। আর ঘ নাম্বারে বলছিল যে কোন মাঝি নদী পার হতে কম দ্রুত অতিক্রম করবে, এটা দেখাইতে হবে। কোন মাঝি কম দ্রুত অতিক্রম করে, তাহলে লিখবো আমি এখানে কোন মাঝি, দেখো তো কোন মাঝি কম দূরত্ব অতিক্রম করে, কম দূরত্ব অতিক্রম কী বলতো করে, এটা হচ্ছে আমাদের ইয়াটা। তো এবার আমরা চলে আসি প্রথম মাঝির লব্ধি নির্ণয় করতে হবে। আমরা গ নাম্বারটা সলভ করে ফেলি। এই যে গ নাম্বারটা, প্রথম মাঝির লব্ধি মানে কি, খেয়াল করে দেখো তো প্রথম মাঝি কোনটা আমাদের U1, তাহলে মোট কোণ কত আমাদের এখানে, এটা প্রথম মাঝির ক্ষেত্রে এই কোণটা স্রোতের সঙ্গে কোণ কতটুকু, সেটা 90, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 30, মিলে কত, টোটালটা হচ্ছে আমাদের আলফা 1 = হচ্ছে 120 ডিগ্রি। তাহলে লব্ধি হবে আমাদের কয়েকভাবে করা যায়, তোমরা বের করবে এভাবে। প্রথম মাঝির লব্ধি R = হচ্ছে আমাদের স্রোতের উপর স্কোয়ার মানে 8-এর উপর স্কোয়ার মানে 64, প্লাস নৌকার উপর স্কোয়ার মানে কতটুকু আমাদের এটা 16-এর উপর স্কোয়ার দিয়ে দিবা যা আসে, প্লাস 2 × 16 × 8 × তাহলে এটা 8-এর উপর স্কোয়ার ছিল। তারপর কত থাকতেছে, কস হচ্ছে আমাদের 120 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করে আমাদের আর যেটা আসে, অর্থাৎ প্রথম মাঝির যে লব্ধি মানটা যেটা আসে আমাদের, এইটা আমাদের আসবে যেটা, সেটা হচ্ছে আমাদের 13.85 এত কিলোমিটার পার আওয়ার আমরা পেয়ে গেছি প্রথমটা। এবার দ্বিতীয় নম্বরে চলে আসে ঘ নম্বরেও কী বলছিল, কোন মাঝি আমাদের কম দ্রুত অতিক্রম করবে, এইটা আমাকে বের করতে হবে। তো দেখি তো আমাদের কোন মাঝি আসলে কম দ্রুত অতিক্রম করে। আমরা প্রথম মাঝির লব্ধি পাইছি এতটুকু, তাহলে এবার আমি দেখবো যেটা, সেটা হচ্ছে আমাদের প্রথম মাঝি কোন দিক বরাবর যায় আমাদের। দেখি তো প্রথম মাঝির ক্ষেত্রে আমাদের কি আসে, লিখে ফেলি এখানে প্রথম মাঝি যেটা। আচ্ছা, প্রথম মাঝির ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করে দেখো, প্রথম মাঝিরা আমরা একটু চিত্রটা দেখি আসলে কি আসে। এই দিক বরাবর স্রোত কত মান, সেটা এটা মান হচ্ছে আমাদের 8, এই দিক বরাবর যাচ্ছে প্রথম মাঝি, এবং এই কোণটা এটা মান হচ্ছে আমাদের 16, এবং এই কোণটা হচ্ছে আমাদের আলফা যেটা, সেটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। তোমরা বুঝতে পারতেছো এখানে লব্ধি যেটা হবে আমাদের, সে লব্ধিটা মনে করলাম এইটা, এবং লব্ধি মনে করলাম এটা আর, এবং আমাকে বের করতে হবে, সব জানা আছে, এবার বের করতে হবে এখানকার থিটাটা। এই থিটা = হট, আসলে দেখেই বোঝা যায় থিটার মান কত আসবে, 90 ডিগ্রি হবে। কেন বের করবো, এই যেভাবে ট্যান থিটা = হচ্ছে আমাদের, বলো কার সঙ্গে গুণ করলো, স্রোতের সঙ্গে, তাহলে 8 + 16, এখানে 16, এখানে সাইন 120, এখানে আমাদের কস 120। ক্যালকুলেশন করে নতুন করে বলতে হবে না এখানে থিটার মানটা কত আসবে, আমাদের কত ডিগ্রি, 90 ডিগ্রি। তার মানে আমি স্পষ্ট বুঝতে পারলাম থিটার মান 90 ডিগ্রি আসলে আমি বুঝতে পারতেছি প্রথম মাঝি তার প্রস্থর পরিমাণ সমান দূরত্ব অতিক্রম করছে। তাহলে প্রথম মাঝির ক্ষেত্রে লিখবা তোমরা, অতএব প্রথম মাঝির অতিক্রান্ত দূরত্ব এইটা কতটুকু হচ্ছে, তার নদীর প্রস্থের সমান, এবং নদীর প্রস্থ হচ্ছে 2 কিলোমিটার। এই যে 2 কিলোমিটার হয়ে গেছে, প্রথম মাঝির কাজ শেষ। এবার চলে আসি আমরা দ্বিতীয় মাঝির ক্ষেত্রে। তো একটু লিখে নেই সুন্দরভাবে। দ্বিতীয় মাঝির ক্ষেত্রে যে ঘটনা ঘটছিল সেটা হচ্ছে আমাদের, তোমরা চিত্র একটু খেয়াল করে দেখো, স্রোত এদিকে থাকতেছে 8, দ্বিতীয় মাঝির ক্ষেত্রে এই স্থলকোণে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের 16, এই কোণটা আমাদের কত, এখানে 60 + 90 এর মিলে হচ্ছে আমাদের 150, তাহলে এখানে আলফা = হচ্ছে আমাদের 150 ডিগ্রি। তাহলে লব্ধিটা মনে করলাম এবার এইদিকে যাচ্ছে, এটা হচ্ছে আর, এবং লব্ধিটা স্রোতের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে এটা হচ্ছে আমাদের থিটা, আমাকে থিটা বের করতে হবে। তাহলে দেখি তো কত আসে, ট্যান থিটা = হচ্ছে আমাদের কার সঙ্গে উৎপন্ন করছে, আর এর সঙ্গে, এখানে 8 প্লাস এখানে 16, এখানে সাইন 150 ডিগ্রি, আর এখানে আমাদের কস 150 ডিগ্রি। ক্যালকুলেশন করবা, তাহলে এখান থেকে থিটা সমান আসবে ট্যান ইনভার্স, ক্যালকুলেশন করে আমাদের যেটা আসবে 126.20 ডিগ্রি থিটা পাইছি আমি, এবং এই থিটাটা হচ্ছে আমাদের থিটা 2, এটা থিটা 1, এটা থিটা 2। এখন তোমরা আমাকে বলো আমাদের এখানে যে ঘটনা ঘটছে, এইখান থেকে শুরু করে খেয়াল করে দেখো, এখান থেকে শুরু করে এই টোটাল কোণটা আমাদের, এখান থেকে শুরু করে এই টোটাল কোণটা আমাদের কত,
26.20, ঠিক আছে। তাহলে এবার তোমরা আমাকে বলো তো, একটু অঙ্কন করে নি এখানে ভালোভাবে। এইখানে এইটা আমাদের আর, কথা বুঝি, এটা আমাদের আর লব্ধি, যেটা আমাদের জানি না আমরা এখনো পর্যন্ত এটা কত। তারপর আমাদের এখান থেকে এইটা ছিল আমাদের নদীর প্রস্থ, দ্যাট ইজ ডি। এবং খেয়াল করে দেখো এখান থেকে এই যে কোণটা টোটালটা কত কোণ, এটা 126.20, তাহলে এই কোণটা হচ্ছে 126.20। তাহলে বলো তো ভাই, যদি এই কোণটা এতটুকু হয়, তাহলে তোমরা এবার আমাকে বলো, মাথা ঠান্ডা করে বলো যে আমাদের এখানে এই কোণটা কতটুকু ভাই, এই কোণটা কত আমাদের, এই কোণটা আমাদের 90। তাহলে তোমরা আমাকে বলো তো এবার এই কোণটা কতটুকু হবে, এই কোণটা হবে আমাদের 126 মাইনাস 90। তার মানে এই কোণটা আমাদের আসবে যেটা, এই কোণটা যেটা আসে, যেটা আমাদের কত আসে, আমাদের এটা 36.20 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমাদের কিসের মান অজানা, আর এর মান অজানা, এই কোণ জানা, আর কি জানা আমাদের এই কোণের বিপরীত বাহু। তোমরা বুঝতে পারতেছো কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে আমাদের লম্ব, এটার সঙ্গে সম্মুখীন উৎপন্ন করছে যেহেতু লম্বের সঙ্গে, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমাদের সম্পর্কে স্থাপন করতে হবে কার কার সঙ্গে, অতিভুজের সঙ্গে ভূমির। তাহলে সম্পর্কে স্থাপন করা যায় কি দিয়ে, ট্যান দিয়ে না, সাইন দিয়ে, সাগরে লবণ আছে, লম্ববাই হচ্ছে না, তাহলে করা যাবে কাকে দিয়ে, কস দিয়ে। আমরা জানি কপরে ভূত আছে, তাহলে কস অফ কত আসতেছে আমাদের 36.20 ডিগ্রি ইজগাল হচ্ছে আমাদের কপরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। ভূমির মান হচ্ছে আমাদের ডি। ডি বলতে আমাদের এখানে কি বোঝাইছিল, নদীর প্রস্থ কত কিলোমিটার, 2 কিলোমিটার। এই যে 2 বসাই দাও এখানে, ঠিক আছে। আর এখানে কিসের মান, আমাদের আর এর মানটা, এই যে আরটা। তাহলে এখান থেকে আমাদের আর ইজগাল টু হবে আমাদের 2 ডিভাইড বাই হচ্ছে আমাদের কস 36.20 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের আর এর যে মান আসে, সে মানটা তোমরা একটু ক্যালকুলেটর চাপাই দেখবা আর কি। আমাদের আর এর যে মানটা আসবে, সে মানটা আসে আমাদের কত আসে, 2.47 এত কি বলতো আমাদের 478 এত কিলোমিটার। তাহলে বলো, আমি স্পষ্ট বুঝতে পারতেছি এখানে আর দ্বারা বোঝাচ্ছি, মাথায় রাখবে এখানে আর দ্বারা বোঝাচ্ছি লব্ধিটাকে না, এই বরাবর সরণ। তাহলে এটাকে আমরা লিখি এস আর, এটা হচ্ছে এস আর, লব্ধি বরাবর সরণ, লব্ধি বরাবর সরণ। তাহলে বলো আমাকে একটু মাথা ঠান্ডা করে বলো, দ্বিতীয় মাঝি আমাদের কতটুকু নদী পাড়ি দিছে, কতটুকু পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। দ্বিতীয় মাঝি অতিক্রম করছে আমাদের 2.478 কিলোমিটার। আর প্রথম মাঝি অতিক্রম করছে তার কিসের সমান বলো তো, প্রস্থের সমান, মানে 2 কিলোমিটার। তার মানে কোন মাঝি বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, আমাদের দ্বিতীয় মাঝি বেশি পরিমাণ দূরত্ব অতিক্রম করছে কোন মাঝির তুলনায়, প্রথম মাঝির তুলনায়। এটা হচ্ছে আমাদের এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশন। আশা করি তোমরা বুঝতে পারছো। চলে আসি আমরা দিনাজপুর বোর্ড 2022 সালের কোশ্চেনটা, তোমরা দেখতে পাচ্ছ হয়তো বা, এটা আমাদের লাস্ট কোশ্চেন হবে আর কি আজকে সলভের। তো অনেক রাত জেগে আসলে সলভগুলো করতেছে, হয়তো বা একটু টায়ার্ডও লাগতেছে অনেক বেশি। তো আশা করি তোমরা একটু করে বুঝে নিবা আর কি। হ্যাঁ, এখানে যেটা বলতেছিল, এখানে একটা চিত্র দেওয়া আছে, আমরা চিত্রটা একটু দেখে নেই। তো এখানে আমাদের যেটা বলছিল, এটা হচ্ছে আমাদের সি বলা আছে, এটা এ, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ পয়েন্টের বিপরীত পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, আর এই পয়েন্টকে তারা বলছে ডি পয়েন্ট। একটু এদিকে দেই, এই পয়েন্টকে তারা বলছে, একটু বড়, এত বড় না, এই পয়েন্ট হচ্ছে ডি পয়েন্ট। তো এখানে বলতেছে স্রোতের বেগ এদিক বরাবর স্রোত যাচ্ছে, এটা হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের স্রোত, ওকে বুঝলাম। আর নৌকার বেগ যেটা, সেটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। তার মানে নৌকা হচ্ছে আমাদের 4 কিলোমিটার পার আওয়ার। ওকে বুঝলাম। তারপর এখানে এই কোণটা হচ্ছে আমাদের 110 ডিগ্রি, সেটাও বুঝলাম। তো এখানে বলতেছিল চিত্রে স্রোতের নদীতে একজন লোক এক পাড় থেকে অপর পাড়ে যাওয়ার জন্য 4 কিলোমিটার পার আওয়ার বেগে এসি বরাবর নৌকা চালানো শুরু করছে, ভালো কথা। সে অপর পাড়ে ডি বিন্দুতে পৌঁছায়। তাহলে তার লব্ধি গেছে কোন দিকে, সোজা বরাবর না গিয়ে, এখান থেকে এখানে না গিয়ে গেছে আমাদের এ থেকে ডি বরাবর, এটা হচ্ছে আমাদের আর এর দিক। তো এখন বলতেছে যে আমাদের বিডির যে মানটা, অর্থাৎ বিডির যে মানটা, এই মানটা হচ্ছে 0.5 কিলোমিটার। ওকে ফাইন। আর বলতেছে নদীর প্রস্থ হচ্ছে আমাদের এবি। তো এবিটা হচ্ছে আমাদের এখানে, এবিটা হচ্ছে আমাদের নদীর প্রস্থ, দ্যাট ইজ ডি। ওকে বুঝলাম। এবার গ নাম্বার যেটা বলতেছে যে নদীর প্রস্থ এবি নির্ণয় করতে হবে, অর্থাৎ এবির মান কতটুকু, এটা আমাকে বের করতে হবে। তো আমরা এটা কীভাবে বের করতে পারি, খুবই নর্মাল কমন সেন্স। তো তোমরা একটু খেয়াল করে দেখো তো, আমরা একটা কাজ করি, যেহেতু আমাদের এবি বের করতে হবে, এবি বলতে আমাদের এইটা বের করতে হবে, লাল এই অংশটা বের করতে হবে। এটা কীভাবে বের করা যায়, বিডির মান জানা আছে, তার মানে আমি একটা কাজ করে ফেলি, কোনোভাবে সামহাও যদি আমি এই কোণের মানটা বের করতে পারি, তাহলে আমি বুঝতে পারতেছি আমাদের আর এর মান, দেখো তো আমাদের আর এর মান কি জানা আছে না, এই মানটা জানা আছে, এই মানটা জানা আছে, অর্থাৎ কোণের বিপরীত বাহু লম্ব জানা আছে। আর তার সঙ্গে আমাদের ভূমির মান বের করতে হবে, অর্থাৎ লাল কালিটা, অর্থাৎ লাল এইটা আমাকে বের করতে হবে। কীভাবে বের করা যাবে, খুবই নর্মাল জিনিস। তুমি একটা কাজ করো, প্রথমে এই কোণটা বের করার জন্য তুমি একটা কাজ করো, এটা তো আমাদের লব্ধি। এবার তুমি একটা কাজ করবা, দেখবা লব্ধি স্রোতের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে, সেই কোণটাকে মনে করলাম আমি থিটা, দেখি তো থিটার মান কত আসে। আমাদের জানা আছে লব্ধির দিক বের হবে ট্যান থিটা দিয়ে, কার সঙ্গে কোণ উৎপন্ন করেছে, স্রোতের সঙ্গে 2, প্লাস কার সঙ্গে কোণ উৎপন্ন করে নাই, নৌকার সঙ্গে 4, এই 4, এখানে 4, এখানে কি সাইন কত ডিগ্রি, 110 ডিগ্রি, মধ্যবর্তী টোটাল কোণ 120
সরি 110, আর এখানে আমাদের কস 110 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের থিটাটা তোমরা ক্যালকুলেশন করবা। থিটা ক্যালকুলেশন করে আমাদের কত আসে, থিটা আমাদের ক্যালকুলেশন করে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের কত আসে, এটা 80 পয়েন্ট, এটা আসে আমাদের 46 ডিগ্রি। তাহলে থিটার মান 80.46 ডিগ্রি বলতে বোঝাচ্ছে এটা হচ্ছে আমাদের 80.46 ডিগ্রি। তাহলে এইটা যদি আমাদের 80.46 ডিগ্রি হয়, খেয়াল করে দেখো তো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই কোণটা হচ্ছে 90, এই কোণটা 90 ডিগ্রি, আর এখান থেকে এই কোণটা হচ্ছে আমাদের 80.46 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে আমাদের 90 মাইনাস এইটা। তাহলে 90 মাইনাস এই কোণটা করলে আমাদের আসে, খেয়াল করে দেখো, 90 মাইনাস কোথায়, 90 মাইনাস কোথায়, 90 মাইনাস কত, 80.46, এই যে 80.46 ডিগ্রি, এখানে আসে 9.54, কত আসে আমাদের এই কোণটা চলে আসে আমাদের 9.54 এত ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটা একটু পৃথক করে লিখি। ত্রিভুজটাকে পৃথক করে লিখলে তোমরা বুঝতে পারতেছো, এইটা হচ্ছে আমাদের এই ত্রিভুজটা, এইটা হচ্ছে নদীর প্রস্থ, দ্যাট ইজ এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এইটা হচ্ছে ডি পয়েন্ট। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের 9.54 ডিগ্রি, আর এই মানটা হচ্ছে আমাদের 0.5। কথা বুঝতে পারছো? তাহলে এখন তোমরা আমাকে বলো তো, আমাদের দরকার হচ্ছে আমাদের এ বি, এবং এ বি যেটা ছিল সেটা ছিল নদীর প্রস্থ, দ্যাট ইজ ডি। এই ডির মানটা আমাকে বের করতে হবে। তাহলে আমি একটা কাজ করি, আমাদের কোণ যদি এটা হয় তাহলে কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের লম্ব, লম্বের সঙ্গে সমকোণ উৎপন্ন করছে, তার মানে এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমাদের বের করতে হবে বেসিক্যালি কোনটা বলতো, ভূমিটা। তাহলে ভূমি মানেটা হচ্ছে আমাদের ভূমি এবং লম্বের সঙ্গে সম্পর্কে স্থাপন করতে হবে। তাহলে আমি ভূমি এবং লম্বের সঙ্গে সম্পর্কে স্থাপন করবো কোন দিয়ে বলো তো, ট্যান থিটা দিয়ে, ট্যারা লম্বভূত, লম্ব বাই ভূমি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি স্পষ্ট বুঝতে পারতেছি ট্যান থিটা ইজ ইকুয়ালটা হচ্ছে আমাদের ট্যান লম্বভূত, লম্ব বাই ভূমি। লম্বের মান হচ্ছে 0.5, আর ভূমির মান আমাকে বের করতে হবে, দ্যাট ইজ ভূমির মান হচ্ছে আমাদের এবি। তাহলে এখানে থিটার জায়গায় আসলে বেসিক্যালি আসবে কত, আমাদের থিটার মানটা কতটুকু ছিল, 9.54। তাহলে 9.54 এখানে বসাই দাও, 9.54। তাহলে এখান থেকে আমাদের এ বি ইজ ইকুয়াল টু আসতেছে 0.5 ডিভাইড বাই ট্যান 9.54। এটা ক্যালকুলেশন করলে আমাদের যেটা আসে, এবির মান যেটা আসে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এবং এখানে এবির মান যেটা আসে আমাদের, এই মানটা আসতেছে আমাদের 2.98 এত, যেহেতু একক দেওয়া আছে কিলোমিটারে, তার মানে এটা কিলোমিটার। কথা বুঝতে পারছো? তোমরা একটু নিজেরাও ক্যালকুলেটর চাপাই দেখতে পারো। আমরা একটু চাপাই দেখি, এখানে আসে আমাদের ট্যান কত আসতেছে, ট্যান 9.54 এত, আচ্ছা এটা মান আসে এইটা, তার মানে 0.5 ডিভাইড বাই আনসার করলে আমাদের আসে 2.97, অলমোস্ট 98। ঠিক আছে, আমাদের প্রত্যাশা যেটা ছিল সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে গ নাম্বার যেটা বলছিল নদীর প্রস্থ এবি নির্ণয় করতে হবে, সেটা কিন্তু আমরা পেয়েছি, নদীর প্রস্থ এবি হচ্ছে আমাদের এত। দেখো এবার ঘ নম্বরে আসি। ঘ নম্বর বলতেছে যে এসি বরাবর নৌকা চালনা শুরু করলে অপর পাড়ে পৌঁছাতে যে সময় লাগে, এসি বরাবর নৌকা চালনা করতে অপর পাড়ে পৌঁছাতে যে সময়টা লাগবে, অর্থাৎ অপর পাড়ে বলতে এই পয়েন্টে পৌঁছেছিলাম, সেক্ষেত্রে ডি পয়েন্টে পৌঁছাতে যে সময়টা লাগবে, একই বেগে এবি বরাবর, এবি বলতে এবার এই সোজা সমকোণে যদি পাড়ি দেই, সেক্ষেত্রে পৌঁছাতে কম সময় লাগবে নাকি বেশি সময় লাগবে, এটা আমাকে দেখাইতে হবে। এটা তো নর্মাল, খুবই কমন সেন্স। ঘ নম্বরটা আমরা এখানে সমাধান করতে পারবো। ঘ নম্বরটা যে ভাই আমাদের এখানে আমি বুঝতে পারতেছি ন্যূনতম সময়ের ক্ষেত্রে আমাদের যে বরাবর পাড়ি দিতে হয় সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণে স্রোতের সঙ্গে। তাহলে অবশ্যই এবি বরাবর পাড়ি দিলে অপর পাড়ে পৌঁছাতে কম সময় লাগবে, আর এসি বরাবর পাড়ি দিলে পরে তার চেয়ে বেশি সময় লাগবে। এটা জানতেছো তোমরা, ন্যূনতম সময়ের ক্ষেত্রে যেটা ছিল। তবুও তোমরা বের করে দেখাই দিবা কীভাবে বের করবা। টি অফ এসি ইজ ইকুয়াল টু নদীর প্রস্থ, দ্যাট ইজ ডি। আমরা কিন্তু ডি বের করে ফেলছি, নদীর প্রস্থ যেটা আমাদের এবি ছিল, সেটা কী ছিল আমাদের, এখানে নিচে নৌকা সাইন আলফা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের টি অফ এসি ইজ ইকুয়াল টু হবে নদীর প্রস্থ, দ্যাট ইজ ডি। ডি বলতে আমাদের এই যে এবি, এবির মান হচ্ছে কত, 2.98, আর নিচে নৌকা সাইন আলফা, নৌকার মান কত আমাদের 4, এই যে 4 ইন্টু সাইন 110 ডিগ্রি। এটা ক্যালকুলেশন করলে টি অফ এসির মান যেটা পাবা তোমরা, এটার মান কত আসে, তোমরা একটু ক্যালকুলেটর চাপাই দেখো। এটার মান পাবা যেটা, সেটা হচ্ছে আমাদের কত আসে, এটার মান চলে আসবে আমাদের 0.79 আওয়ার, 0.79 এত আওয়ার। একইভাবে টি অফ এবার হচ্ছে আমাদের এবি বরাবর গেলে, যে এবি বরাবর গেলে ডি ডিভাইড বাই এবার শুধুমাত্র নৌকা সাইন 90 ডিগ্রি, সাইন কত কত 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদের টি অফ এবি ইজ ইকুয়াল টু আসে, ডির মান তোমরা জানতেইছো কত আসছে আমাদের 2.98, আর নিচে হচ্ছে আমাদের নৌকা সাইন 90 ডিগ্রি মান আমাদের 1, শুধুমাত্র নৌকা বলতে আমাদের 4। এবং এটা ক্যালকুলেশন করে যেটা আমাদের আসে, এইটা আমাদের আসে 0.745 এত আওয়ার। তাহলে আমি এখান থেকে স্পষ্ট বুঝতে পারতেছি যে আমাদের এখানে খেয়াল করে দেখো, টি অফ এবির মানটা হচ্ছে আমাদের কম, কার তুলনায় বলতো, টি অফ এসির তুলনায়, যার ফলে এবি বরাবর পাড়ি দিলে সময় লাগবে কম, আর এসি বরাবর পাড়ি দিলে সময় লাগবে আমাদের বেশি। তো
তো যাই হোক, আমি এতটুকু তোমাদের কাছে আশা করবো যে তোমরা বিষয়গুলো সবগুলো বুঝতে পারছো। এটাই ছিল আমাদের এই ম্যাথের গাণিতিক সমস্যার সমাধান। তো আসলে দীর্ঘক্ষণ ধরে ভিডিও করা, তো যার ফলে আসলে তোমাদের অনেক কিছু সমস্যা হতে পারে, বুঝতে একটু হয়তো বা সমস্যা হতে পারে, কারণ আমারও আসলে দীর্ঘক্ষণ থেকে ভিডিও করাতে একটু অন্যরকম হয়ে গেছি। যাই হোক, তোমরা ভিডিওগুলো প্রত্যেকটা সুন্দরভাবে দেখে দেখে বুঝে বুঝে করবা। আজকে পর্যন্ত থাকলো, নদী নৌকার আমাদের এইখানেই ক্লোজ করতেছি। আমরা নতুন কোনো কনসেপ্টে যাবো আমাদের ভেক্টর একাডেমি টু এডমিশনের 9 নম্বর লেকচারে। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।